ক্যালেন্ডারের পাতায় এখন আশ্বিনের রাজ। এই মাস পরে আসবে হেমন্তকাল। শরৎকালের মায়া ছেড়ে প্রকৃতি পা রাখবে হেমন্তে। কেটে গেছে পুরো 2 সপ্তাহ। গুনে গুনে 14 দিন কেটে গেছে। এই 14 দিনে কোনো ঘটনা বা দুর্ঘটনা কিছুই ঘটেনি। কারো কারো দিন কেটেছে সুখের ভেলায় ভেসে ভেসে, কারো কারো আবার গহীন যন্ত্রণা ছটফট করতে করতে। দুঃখ কষ্ট নিয়েই জীবন। দুটিরই সামঞ্জস্য বজায় রেখে দিনগুলো তার গতিতেই চলেছে। তবে আজকের বিষয়টি একটু ভিন্ন। আজ খুব বড় একটা দুর্ঘটনা ঘটেছে। পার্থ পুষ্পর জীবনে নয়, দুর্ঘটনা ঘটেছে প্লে বয় খ্যাত হৃদয় নামক ছেলেটার সাথে। ভালোবাসা ছোট্ট একটা শব্দ হলেও এর শক্তি অনেক। এটি মানুষকে যেমন সুখ দিতে পারে তেমন দুঃখও দিতে পারে। আবার কাউকে যেমন খারাপ করতে পারে তেমনই কাউকে ভালো করতে পারে। এক একটা সংজ্ঞায় ভালোবাসা এক এক রকম। এর বিবরণ দিতে চাইলে পুরো একটা উপন্যাস লিখে ফেলা যাবে। আমরা আর সেখানে না যাই, আমরা আসি আমাদের পার্থিব জীবনে। কোঁকড়ানো চুলগুলো উস্কো খুস্কো, চোখ মুখের হাল বেহাল, শার্টের জায়গায় জায়গায় ছিঁড়ে তাতে রক্ত বেরিয়ে এসেছে, হাত পা সব জায়গায় ছিঁড়ে গেছে। তার শরীরের ব্যথাকে সম্পূর্ণ উপেক্ষা করে সে অপেক্ষা করছে প্রিয়তমার জ্ঞান ফেরার। পাশে বসে পার্থ দেখছে বন্ধুর বিধ্বস্ত অবস্থা। কি বলে যে তাকে সান্ত্বনা দিবে তার ভাষা নেই। সে চুপচাপ বসে থেকে বন্ধুর করুণ অবস্থা দেখছে। পাশে বসে আছে পুষ্প। সে কোনো মতে বলল, হৃদয় ভাই, সামলান নিজেকে। মোহর কিচ্ছু হবে না। আপনার শরীরের অনেক জায়গায় জখম হয়েছে। আপনি পার্থ ভাইয়ের সাথে একটু যান, কাটা জায়গাগুলো ভালোভাবে ড্রেসিং করে আনুন। হৃদয় মুখ তুলল না, ফ্লোরের দিকে তাকিয়ে রইল একইভাবে। একটু পর কথা বলল করুণ সুরে, লাগবে না, ব্যথা নেই। এরপর আর জোর করার সাহস হলো না কারোর। এমনিতেই হৃদয়ের অবস্থা ভালো নয়। কখন পাগলামো শুরু করে দেয় কে জানে। সকাল সকাল হৃদয় বাইক নিয়ে বেরিয়েছিল মোহের সাথে। কথা ছিল মোহকে ভার্সিটি পৌঁছে দিয়ে সে যাবে স্টুডিওতে। তবে কোথাও আর যাওয়া হলো না। মাঝ রাস্তায় ট্রাকের সাথে ধাক্কা লেগে দুজন ছিটকে পড়ে দুদিকে। সেখান থেকে মানুষজন ধরাধরি করে তাদের নিয়ে আসে হসপিটালে। হৃদয়ের জ্ঞান ছিল, তবে মোহ জ্ঞান হারিয়েছে অ্যাক্সিডেন্টের সময়। তখন থেকে হৃদয়ের হৃদযন্ত্রের গতি বেড়ে গেছে দ্বিগুণ। ভয় কাজ করছে ভেতরে। একটা প্লে বয় খ্যাত ছেলে, যার কিনা মাসে মাসে 3-4টে করে গার্লফ্রেন্ড বদলে যায়, তার একটা মেয়ের জন্য বুক পড়ছে। এ কি আদৌ সম্ভব? যার কাছে নারী মানে খেলনার বস্তু, তার কাছে আজ মোহ মানে এক সুন্দর অনুভূতি। নারীরা খেলনার বস্তু নয়, নারী হচ্ছে পুরুষের হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা সুপ্ত অনুভূতি। অপেক্ষা শুধু সে একটি মাত্র নারী জীবনে পদার্পণ করার। তাহলে জীবন সুন্দর। রক্তাক্ত অবস্থা মোহকে দেখে হৃদয়ের মনে হয়েছে তার ভেতর থেকে কিছু একটা হারিয়ে গেল বোধহয়। এই মেয়েটার প্রতি তার এত টান, এত ভালোবাসা থাকবে সেটা সে কল্পনাও করতে পারেনি। কি আছে এই মেয়েতে? আর 5টা মেয়ের মতোই তো, তবুও কেন মন বিভাগী হচ্ছে? এ প্রশ্নের উত্তর হৃদয় জানে না। শুধু জানি মেয়েটা তার অস্তিত্বের সাথে জুড়ে গেছে। প্রেমের প্রথম দিন থেকে তার প্রতি আলাদা ভালো লাগা কাজ করে। তাকে দেখলেই মনে হয় সহজ সরল একটা মেয়ে। হৃদয়ের এক্স গার্লফ্রেন্ডগুলোতে কখনো এমন ফিল পায়নি যতটা মোহতে পেয়েছে। সে সবার থেকে আলাদা। হৃদয়ের কথার ধরন ভালো না। লুচু লুচু কথা বলে মেয়েদের সাথে, ফ্লার্ট করে সে। তবে আশ্চর্যজনক ব্যাপার, মোহর সাথে একবারও ফ্লার্ট করতে পারেনি। সে অমন মেয়েই নয়। কিছু তো একটা আছে তার মাঝে, যার কারণে ছন্নছাড়া হৃদয়কে সে বোতলবন্দি করতে পেরেছে। হৃদয়ের বুক ভারী হয়ে আসে মোহর কথা ভাবতে গেলে। জীবনে চলার পথে মোহ নামক মেয়েটাকে তার চাই। হসপিটালে এসে হৃদয় ফোন করে পার্থকে। পার্থ বাড়িতেই ছিল তখন। আসার সময় পুষ্পকে সব বলতে সেও সাথে চলে এসেছে। তাদের কথা শুনে অন্তপ্রিয়াও সাথে এসেছে। অর্ণব, রকি, কার্তিককে ফোন করা হয়েছে, তারাও আসছে। কিছুক্ষণ নিস্তব্ধতা বিরাজ করার পর করিডোরে ভারী 2 জোড়া পায়ের শব্দ এলো। সামনে তাকাতে দেখলো অর্ণব আর কার্তিক আসছে। ওরা আসতেই পুষ্প উঠে জায়গা করে দিল। অন্ত আর প্রিয়া দাঁড়িয়েছিল, তাদের পাশে গিয়ে দাঁড়ালো। অর্ণবরা এসে বসলো হৃদয়ের পাশে। আশ্বাস দিল তাকে যেন ভয় না পায়, মোহর কিছু হবে। তবে তাদের সান্ত্বনায়ও কাজ হলো না। হৃদয়ের মাঝে হেলদোল দেখা গেল না। একটু পর পার্থ হৃদয়ের পিঠে হাত রেখে বলল, আমি বলবো না আমি তোর কষ্ট বুঝতে পারছি, কারণ সেটা বোঝার ক্ষমতা আমার নেই। আমরা মানুষের খুশিতে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারলেও দুঃখে সমানভাবে করতে পারি না। তোর কষ্ট হচ্ছে অনেক, আমি জানি, কিন্তু এভাবে ভেঙে পড়লে তো হবে না হৃদয়। তুই ভালো হ। তুই ঠিক থাকলে মোহও ঠিক হয়ে যাবে। হৃদয়ের বোধহয় মন হালকা করতে ইচ্ছে হলো হঠাৎ। বন্ধুদের আশকারা পেয়ে হাউমাউ করে কেঁদে উঠল। ঝাঁপ দিয়ে জড়িয়ে ধরল পার্থকে। নোনা জলের স্রোত বাইয়ে পাগলের মতো বিলাপ করে বলল, আমার কষ্ট হচ্ছে পার্থ, মোহকে আমার কাছে ফিরিয়ে দিতে বল। ও আমাকে রেখে কেন যাচ্ছে? ওকে ফিরে আসতে বল। একটা মেয়ে আমার জীবনে এভাবে ইফেক্ট করবে আমি কখনো ভাবিনি। তুই শুধু ওকে আমার কাছে ফিরে আসতে বল। কসম লাগে আমি কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবো না। কান্নার জন্য কথাগুলো অস্পষ্ট শোনা গেলেও সবাই ঠিকই বুঝলো।
হৃদয়ের এমন উন্মাদনায় তার বন্ধুরাও অবাক হলো বটে। এই ছেলেটা একটা মেয়ের জন্য সবার সামনে হাউমাউ করে কাঁদছে, এটা মানতে একটু বেগ পেতে হচ্ছে তাদের। যে জিনিসের মতো মেয়ে বদলায় তার জীবনেও নাকি সঠিক নারী এলো, সে তার জন্য এতটা মাইনে রাখে। পার্থ অবাক হলেও মনে মনে হাসল, ভাবল বন্ধুকে চিনতে বোধহয় ভুল করে ফেলেছে তারা। যার স্বভাব খারাপ বলে প্রিয়াকে ঘেঁষতে দিতে চাইতো না, তার ধারে কাছে সে একটা মেয়ের জন্য এতটা পাগল হতে পারে তা যেন কল্পনাতীত ছিল। অবশ্য ভালোবাসে এমনই, প্রার্থ নিজে এর শিকার। এটা মানুষকে কি থেকে কি করতে পারে তা প্রার্থ থেকে ভালো কে জানে। ওদেরই দাঁড়িয়ে থেকে নিপুণ চোখে প্রিয়া দেখছিল হৃদয়ের আকুতি। মনে মনে বোধহয় একটু হিংসে হলো। এই ভালোবাসাটা তার জন্য হলে কি খুব ক্ষতি হতো? যাক, যার কপালে যা নেই তা দেখে আফসোস করেও লাভ নেই। চোখের কোণে সদ্য আসা জলটুকু আঙ্গুলে ডগা দিয়ে সন্তর্পণে মুছে নিল সে। হঠাৎ পাশে তাকাতে দেখল অন্ত অনুভূতিহীন চোখে তার দিকেই তাকিয়ে। অমনি বুকটা ধক করে উঠল, চোখ নামিয়ে নিল সাথে সাথে। মুহূর্তে অস্বস্তিরা হানা দিল তার মাঝে। অন্তর চেহারা দেখলে মাঝে মাঝে মনে হয় ছেলেটাকে ফিরিয়ে দিয়ে ভুল করছে না তো। আবার মনে হয় ভুল করবে কেন? অন্তর সাথে কখনো এমন সম্পর্ক হবে না যার জন্য মনে কোনো অনুভূতি নেই। তাকে ফিরিয়ে দেওয়ায় ভুল কী আছে? প্রায় সময়ই এমন দোলাচলে ভোগে সে। মন কেমন করে শুধু। এ মন কেমনের ওষুধ কি? কি করলে দোলাহাল কাটবে কে জানে। মোহর জ্ঞান ফেরেনি, তবে ডাক্তার কিছুক্ষণের জন্য তাকে দেখার পারমিশন দিয়েছে। সবাই কেবিনে গেছে মোহকে দেখতে, শুধু যায়নি অন্ত। কেবিনের বাইরে রাখা চেয়ারে বসে আছে সে। একটু পরে সুন্দর দুটো পা এসে থামল অন্তর সামনে। পা দুটো দেখিয়ে বুঝলো এটা প্রিয়া। সে চোখ তুলে তাকালো না, একইভাবে ফ্লোরে তাকিয়ে রইল। এমনিতেও অন্ত প্রিয়ার সামনে যায় না ইদানিং। তার থেকে অন্তত পক্ষে 10 হাত দূরে থাকার চেষ্টা করে সবসময়। প্রিয়া কিছু না বলে গিয়ে বসলো অন্তর পাশে, সামান্য দূরত্ব বজায় রাখলো। নীরবতার মাঝে হঠাৎ বলে উঠল, দেখলে তো হৃদয় ভাই খারাপ নয়, সেও ভালোবাসতে পারে। অন্ত তাকালো প্রিয়ার দিকে। প্রিয়া সামনের দিকে চোখ ফিরিয়ে আছে। অন্ত ধীর কণ্ঠে বলল, দেখলাম। তুমি বলেছিলে হৃদয় ভাই ভালো না, প্লে বয়ও বলেছিলে, কিন্তু সে এতটাও খারাপ নয়। দেখলে না কেমন করে মহাপুর জন্য কাঁদল। কথাটা বলতে গিয়ে প্রিয়ার গলা খানিকটা কেঁপে উঠল। অন্ত একইভাবে বলল, তোর ভালো লাগছে? ভালো লাগছে, আবার খারাপও লাগছে। ভালো লাগছে এটা জেনে যে হৃদয় ভাইও তার মনের মানুষ পেয়ে গেল, কিন্তু তার ভালোবাসার জন্য কত কষ্ট পাচ্ছে সে, এগুলো দেখলে একটু খারাপ লাগে। ও ব্যাপার না। অন্ত ভাবলেশীন আবার বলল, ও আচ্ছা, হৃদয় ভাইয়ের কষ্টে কষ্ট হয়তো, তাই না? একটু তো হচ্ছে। তাহলে আমি কি দোষ করলাম? অন্তর কণ্ঠ মলিন। প্রিয়া ঝট করে তাকায় তার দিকে। চোখে চোখ পড়ে দুজনের। সে চোখের ভাষা বুঝতে আজ আর কষ্ট করতে হলো না প্রিয়ার। চোখে তাকিয়ে তার ভেতরের ভাষা পড়ে ফেলা যাচ্ছে। কেমন করুণ দৃষ্টি তার। অন্তর বলা প্রতিটা বাক্য এত গভীর হয় কেন? এত অসহায় কেন ছেলেটা? তার অসহায়তার কারণ কি প্রিয়া নয়? অবশ্যই সেই দায়ী এমন শান্ত ভদ্র ছেলেটা চোখের আকুতির মনের অসহায়ত্বের। নিজের কাছে নিজে প্রশ্ন করে হেরে গেল প্রিয়া। সে যে নিজেই দায়ী এসবের। অন্ত ফের বলল, তো হৃদয় ভাইকে অনেক বুঝিস, তার মন পড়তে পারিস, তাই না? তবে আমাকে কেন বুঝিস না? আমার মন কেন পড়তে পারিস না? আমি তো তোর সামনেই আমার সমস্তটা খুলে রেখেছি, তবুও কেন পড়তে পারিস না আমায়? ঠিক এই কারণে প্রিয়ার অন্তর মুখোমুখি হয় না। অন্তর প্রতিটা কথাই এখন মনে দাগ টানে। তাকে তো পড়ে ফেলা শেষ অনেক আগেই, কিন্তু প্রিয়া যে মানতে চায় না সে মনের ভাষা। সে মাথা নিচু করে বলল, পড়তে পারলে কি হবে? কারো মনের ভাষা পড়ে আমার কি লাভ? সেটাই, তোর কোনো লাভ নেই। মনের ভাষা পড়তেই হয় লাভ লসের আশায়। সেখানে যদি লাভই না হয় তাহলে পড়ে কি করবি? প্রিয়া বুঝল অন্তের অভিমান। একটু নড়ে চড়ে বসে নিচের দিকে তাকিয়ে বলল, এমন করে কেন বলছো? আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আসলে আমি তো বলিনি আমার কষ্ট হচ্ছে। তুমি অনেক বদলে গেছো অন্ত ভাই। এতটা বদলে গেলে কি করে? যেভাবে অন্ত হয়ে গেল, ঠিক সেইভাবেই অন্তর ভেতরটাও বদলে গেল। একটু স্বাভাবিক কেন হচ্ছ না? আমাদের মাঝে কোনো সম্পর্ক হওয়া সম্ভব নয়, বুঝতে পারছো না কেন? কে বললো বুঝতে পারছি না? বুঝতে পারছি তো। কোথায় বুঝছো? এই যে বুঝলাম। তুমি বুঝছো না। অন্ত কথা কেড়ে নিল। কঠোর গলায় বলল, তুই যদি এখানে শুধু বোঝানোর জন্যই আসিস তবে যেতে পারিস, আমার সময় নেই। প্রিয়া আর কথা বাড়ালো না, আস্তে করে উঠে চলে গেল। অন্ত চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়ল। আজকাল দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই বের হয় না ভেতর থেকে। সব কেমন জমাট বেঁধে থাকে। কষ্টগুলো জমাট বাঁধতে বাঁধতে বুকটা অনেক ভারী হয়ে গেছে। এই ভার বুকটি একটু হালকা হবে কবে? এই বয়সে এমন ভারাক্রান্ত মন দিয়ে সে কী করে বাঁচবে? মোহর জ্ঞান ফিরেছে সন্ধ্যার দিকে।
এখন বাজে রাত 8টা। প্রার্থ কেবলই পুষ্পকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল আবার হসপিটালের উদ্দেশ্যে। পুষ্প অবশ্য আসতে চায়নি, তবে প্রার্থ আর থাকতে দেয়নি। পুষ্পর চোখ দেখে বুঝে ফেলেছে তার মাথা ব্যথা করছে। চোখ দুটো লাল হয়েছিল। এমনিতেই 2 দিন পর পর তার মাথা ব্যথা উঠছে কিছুদিন ধরে। আজ সারাদিন হসপিটালে পরিবেশে আবার মাথা ব্যথা নাড়া দিয়ে উঠেছে। প্রার্থকে এখন আর বলতেও হয় না পুষ্পর কি হয়েছে বা কি প্রয়োজন। তার বলার আগেই বান্দা বুঝে ফেলে, আর বুঝেই থামে না, তার পুরোপুরি যত্ন করে। বাড়ির কেউ এসে যদি এগুলো দেখতো তবে নির্ঘাত পাগলের ট্যাগ লাগিয়ে দিত প্রার্থর গায়ে। প্রার্থ একবার পুষ্পকে রেখে যেতে চাইছিল না, কিন্তু বন্ধুর এমন সময় সে ঘরে বসে থাকতে পারবে না কোনো মতেই। তাই ওদের নামিয়ে রেখে আবার ছুটেছে হসপিটালের উদ্দেশ্যে। মোহর বাবা মাকে ফোন করে জানানোর পর তারাও এসেছে বিকেলের দিকে। তাদের দেখে মনে হয়নি তারা হৃদয়ের প্রতি খুশি বা মেনে নেবে তাকে। উল্টো হাবভাব এমন যেন হৃদয় ইচ্ছে করেই তার মেয়ের অ্যাক্সিডেন্ট করিয়েছে। এ নিয়ে আবার ঝামেলা হওয়ার আগে সব মিটমাট করতে হবে। এর আগে আর অবসর নেই প্রার্থর। দিনগুলো চলছে দিনের গতিতে। সে চলাতে কোনো ব্যস্ততা নেই, তবে মানুষের জীবন এই দিনের ফেরে ভীষণ ব্যস্ত। তেমনই ভীষণ ব্যস্ত একজন মানুষ প্রার্থ। বাসা থেকে স্টুডিও, স্টুডিও থেকে এখানে, এখান থেকে সেখানে, মানে খুব ওই কর্মচঞ্চলতায় কাটছে তার জীবনের গতি। ইদানিং আবার নিজেদের অফিসেও যাচ্ছে সময় পেলে। আশরাফ সাহেব ও অহনা বেগম একা আর কত করবেন। এবার ছেলেদেরও ব্যবসায় হাত দেওয়া দরকার। অন্ত এখনও ছোট, পড়ালেখা শেষ হলে না হয় হাত দিবে, কিন্তু প্রার্থ তো যথেষ্ট নলেজ আছে বিজনেস নিয়ে। এজন্য তিনি চাইছিলেন একটু একটু করে এবার সে বুঝে নিক তার কোম্পানি। যদিও প্রার্থ প্রথমে নারাজ ছিল ব্যবসায় নামার জন্য, তবে পুষ্প বুঝে শুনে একটু রাজি করেছে। সেই সুবাদেই কয়েকদিন অন্তর অন্তর সে যায় অফিসে। আজ আর অফিসের দিকে পা মারাবে না, আজ স্টুডিওতেই যাবে। সাথে অর্ণবের বিয়ের জন্য কিছু কাজ নিপটিয়ে আসবে। সকালের মধ্যভাগ এখন। চৌধুরী পরিবারের সকলে বসেছেন সকালে নাস্তা করার জন্য। সাথে আজ আশরাফ সাহেব ও অহনা বেগমও আছেন। রুবি এবং পুষ্প মিলে সব খাবার এনে টেবিলে রাখলো। ব্যস্ত হাতে এক একজনের প্লেটে ভাত তুলে দিচ্ছে পুষ্প। সবাইকে দিয়ে এবার এলো প্রার্থর কাছে। তার প্লেটে ভাত দিয়ে তার উপর চিংড়ি মাছের তরকারিটাও দিয়ে দিল। অমনি প্রার্থ ভ্রুকুঞ্চিত হলো, সাথে হতভম্ব হলো সকলে। যারা এটা খেয়াল করলো তারা সকলে অবাক হয়ে হা করে তাকিয়ে আছে পুষ্পর দিকে। পুষ্প ঘুরে ফিরে সকলের অমন চাহনি দেখে ভড়কে গেল কিছুটা। অপ্রস্তুত হয়ে বলল, কি হয়েছে? পূর্ণিমা বেগম হেসে উঠলেন, বললেন, কি হবে আবার, কি করেছিস দেখ। কথা বলে তিনি ইশারা করলেন প্রার্থর প্লেটের দিকে। পুষ্প সেদিকে তাকালো, কিন্তু তেমন বিশেষ কিছু খুঁজে পেল না। কিছু না বুঝে আবারও বলল, কি করেছি বড় আম্মু, সব তো ঠিকই আছে। এবার সকালে তাকালো প্রার্থের প্লেটে। চিংড়ি মাছে তার প্রচুর অ্যালার্জি। ছোটবেলায় একবার চিংড়ি খাওয়ায় প্রায় মরার দশা হয়েছিল। সে থেকে চিংড়ি খাওয়া বাদ দিয়েছে বলতে এটা খাওয়া নিষেধ তার। সাথে অন্ত এই রোগটা পেয়েছে, তার দাদারও নাকি এই সমস্যাটা ছিল। বংশগত কারণে বোধহয় এখনও এই সমস্যা তাদের শরীরে বইছে। আর এই কথাটা বাড়ির ছোট বড় সবাই জানে, পুষ্প নিজেও জানে অনেক আগে থেকেই। তবে আজ এরকম কাণ্ড দেখে সবার কাছে বিষয়টা অস্বাভাবিক লাগলো। পুষ্পর এমন খামখেয়ালি দেখে কপাল চাপড়ালো প্রিয়া। বলল, বুবু, তুমি প্রার্থ ভাইয়ের প্লেটে চিংড়ি মাছটা কেন দিলে? ভাইয়ের অ্যালার্জি আছে মনে নেই নাকি? পুষ্প একটু চমকালো বোধ হয়, তড়িঘড়ি করে বলল, আপনার অ্যালার্জি আছে? আল্লাহ, আচ্ছা ওটাতে হাত দিয়ে না, আমি অন্যটাই দিচ্ছি আপনাকে। হড়বড় করে ধরে প্লেটটা পাল্টে দিতে, তবে প্লেটটা টেবিল থেকে আর উঠাতে পারল না। তার আগে খপ করে হাতটা ধরে ফেলে প্রার্থ। নিজের পাশের খালি চেয়ারটা দেখিয়ে বলল, বসেখানি। পুষ্প না বসে বলল, না না, আগে আপনার থালাটা চেঞ্জ করে দিই, আপনার তো অ্যালার্জি আছে, প্রয়োজনেই আমি বসতে বলেছি। পুষ্প বসবে কিনা বুঝতে পারছে না। সকাল সকালে কি ভুল করে বসলো, একটু খেয়াল করলো না যে প্রার্থ চিংড়ি খায় না। মন কোথায় থাকে কে জানে। পুষ্প দাঁড়িয়ে আছে বলে আশরাফ সাহেব বললেন, বসো পুষ্প মা, আগে খেয়ে নাও, তোমাকে অসুস্থ দেখাচ্ছে, আমরা নিয়ে খাবো, সমস্যা নেই, তুমি আগে বসে খাও। পুষ্প বসে পড়লো প্রার্থর দেখানো চেয়ারে। প্রার্থ তখনও হাত ছাড়েনি তার। পুষ্প বসতেই তার প্লেটটা ঠেলে পুষ্পর সামনে রাখলো। খুবই নরম কণ্ঠে বলল, এটা তুই বস। পুষ্প অপরাধ বোধে মাথা নিচু করে ফেলল, চোয়াল ঠেকিয়ে দিল গলার ভাঁজে। ছোট্ট করে বলল, সরি। প্রার্থ স্বাভাবিকই ছিল, তবে পুষ্পর সরি বলা রাগ হলো একটু। সে কি এটার জন্য তাকে বকবে নাকি? ভুল হতেই পারে, তবে এই ভুলটা তার কাছে খুব সহজ ভুল মনে হচ্ছে না। পুষ্পর কিছু তো একটা হয়েছে, না হলেও অমন ভুল ও কখনোই করবে না। প্রার্থ কথা বাড়ালো না, সরির উত্তর দিয়ে বলল, সরি চাইনি, খেতে বলেছি। সে নিজের জন্য আরেকটা প্লেট নিয়ে নিজেই নিজের খাবার নিয়ে নিল এক হাতে। তখনও প্রার্থ তার হাত ধরে রেখেছে। পুষ্প খাচ্ছে না বলে প্রার্থ গম্ভীর গলা জিজ্ঞেস করলো, কি হলো, খাচ্ছিস না কেন? পুষ্প হাতের দিকে তাকিয়ে মিহি সরে বলল, হাত তো আপনি ধরে রেখেছেন, খাবো কি করে?
প্রার্থ হাতের দিকে তাকিয়ে দেখলো সত্যি এখনও ধরে রেখেছে। এরপর ছেড়ে দিল হাতটাকে। ওপাশ থেকে প্রান্ত মেজাজ খুইয়ে বলে উঠল, যেখানে সেখানে এইভাবে ফুল আপুর হাত ধরবে না তো, ভাল লাগে না আমার। প্রার্থ চোখ মুখ কুচকে কপাল গুটিয়ে বলল, আমার বউ, আমি যেখানে খুশি তার হাত ধরবো, তোর কি? তোর ভাল লাগে না দিয়ে আমি কি করব? প্রান্ত আস্ত একটা চিংড়ি মুখ পুড়ে চিবাতে চিবাতে বলল, উফ, এখন আসছে আমার বউ বলতে। ফুল আপু, তোমার বউ হওয়ার আগে আমার ফুল। প্রার্থ ধমকে উঠল তৎক্ষণাৎ, খবরদার ফুল বলবি না ওকে, আমি বারণ করেছি না? আমি বলবই। তুমি কেন এখন? প্রান্ত, ধমকে উঠলেন অহনা বেগম। গুরু গম্ভীর কণ্ঠে ভরকে গেল প্রান্ত, চুপ হয়ে গেল সাথে সাথে। অহনা বেগম বললেন, খাবার খাওয়ার সময় এত কথা কেন? ও বড় ভাই না তোমার? ভাইয়ের সাথে ঝগড়া করে কেউ? প্রার্থ আগুনে ঘি ঢেলে বলল, এক কাজ করো কাকিমা, ওকে বোর্ডিংয়ে পাঠিয়ে দাও, তাহলে ভালো হবে ও। প্রান্ত কাঁদো কাঁদো হয়ে বলল, ভাইয়া, ফুল আপুকে আর ফুল ডাকবো না, তবুও বোর্ডিংয়ে দিও না। প্রার্থ গম্ভীর মুখিয়ে বলল, প্রমিস? পাক্কা প্রমিস। এক ফুলকে নিয়ে দুই মালির ঝগড়া নিয়ে হাসলো সকলে। পুষ্প প্রান্তকে শুধিয়ে বলল, তুই আমালে ফুল বলেই ডাকবি প্রান্ত, তোর ভাইয়ের কথা শোনার দরকার নেই। প্রার্থ পুষ্পর দিকে সরু চোখে তাকিয়ে কিছু বলতে নেয়। তার আগে পুষ্প উঠে দৌড় দেয় ওয়াশরুমের দিকে। হুট করে কি হলো বুঝতে পারল না কেউ। প্রার্থ খাবারে হাত দিয়ে রেখেছিল, সে প্লেটে হাত ধুয়ে উঠে গেল। সবার উদ্দেশ্যে বলে গেল, তোমরা খাও, আমি দেখছি। পুষ্পর পিছু পিছু বেসিনে এসে দেখলো পুষ্প বেসিনে ঝুঁকে বমি করছে। প্রার্থ গিয়ে পেছন থেকে তাকে আগলে নিল। চিন্তার ভাঁজ পড়ে গেল কপালে, বুকের গতি থেমে গেল। হঠাৎ কি হলো, এভাবে কেন বমি করছে বুঝতে পারছে না। দিশেহারা হয়ে হন্যের মতো বলল, ফুল, কি হয়েছে? ভমিট হচ্ছে কেন? বেসিনের ট্যাপ ছেড়ে দেওয়া। খালি পেটে সকালে কিছুই বের হলো না পানি ছাড়া, তবে সব উগলে দেওয়ায় ঝাঁকুনিতে শরীর দুর্বল হয়ে পড়ল। ভর ছেড়ে দিল প্রার্থর হাতে। প্রার্থ দু হাতে তাকে আগলে আছে। পুষ্পর চোখ বুজে আসছে বলে মুখ চাপড়ে বলল, ফুল বেবি, কি হয়েছে? এমন কেন করছিস? শরীর খারাপ করছে? চোখ খোল ফুল। পুষ্প চোখ খুলল না, উল্টো চোখ বুজে সমস্ত শরীর ছেড়ে দিল প্রার্থের উপর। প্রার্থর সাথে সাথে কোলে তুলে নিল তাকে। ভয় চিৎকার করে ডাকলো অন্তকে, অন্ত, ডাক্তারকে কল কর, তোর ভাবি জ্ঞান হারিয়েছি। অন্ত, চাচু প্লিজ কল দে ডক্টর। পুষ্পকে কোলে করে নিয়ে গেল লিভিং রুমে, শুয়ে দিল তাকে সোফার উপর। সামনে ফ্লোরে হাঁটু মুড়ে বসে পুষ্পের মুখ ঝাঁকিয়ে বার কয়েক ডাকলো তাকে, ফুল, ফুল, চোখ খোল ফুল, প্লিজ চোখ খোল, এভাবে ভয় দেখাস না প্লিজ। ততক্ষণে সকলে ঘিরে ধরেছে তাদের। পূর্ণিমা বেগম কেঁদে ফেলেছেন। প্রিয়া সোফায় বসে পুষ্পের পায়ের তালু ঘষছে। আশরাফ সাহেব ফোন করছেন ডাক্তারকে। প্রার্থ পুষ্পের হাতুর তালু ঘষছে আর পাগলের মতো ডাকছে তাকে। অন্ত পানি নিয়ে এলো, মুখে পানি ছিটিয়ে দেওয়া হলো, তবুও পুষ্পর জ্ঞান ফিরল না। এতে করে আরও ভয় পেল সকলে। প্রার্থর হার্ট মনে হয় না তার কাছে আছে, এমন করে বিট করা মিস করছে যেন দম বেরিয়ে যাবে এক্ষুনি। নিঃশ্বাস ভারী হচ্ছে, দু চোখে তার ভয় কাতরতা। এই বুঝি তার প্রাণভ্রমর উড়ে গেল তাকে একা ফেলে। বিছানায় নিথর দেহটাকে যত্ন সহকারে শুয়ে রাখা হয়েছে। আশেপাশে শুভাকাঙ্ক্ষীর অভাব নেই, সকলে পুষ্পকে ঘিরে আছে, অথচ তার কোনো হুঁশ নেই। তার মাথার এক পাশে আছে প্রার্থ, অন্য পাশে প্রত্যয় সাহেব। মেয়ের অসুস্থতার খবর শুনে অস্থির হয়ে ছুটে এসেছেন অফিস ছেড়ে। ডাক্তার এসে চেক আপ করে গেছেন অনেকক্ষণ আগে, বলে গেছে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে, ভয়ের কিছু নেই। সাথে আরও একটা খুশির খবর দিয়ে গেছেন, জ্ঞানহীন মেয়েটির ভেতরে বাস করছে আরেকটি প্রাণ। মা হতে চলেছে প্রার্থর সুখফুল। এই খবর শুনে ভয় বদলে সবার চোখে নেমে এসেছে বিস্ময়, খুশির ঢল। এক একজন পারছে না তো কেঁদেই ফেলছে। প্রথমে যা ভয় পেয়েছিল, এখন আর তেমন ভয় নেই কারো মনে। প্রত্যয় সাহেব যখন এলেন তখনই তিনি প্রার্থের উপর হামলে পড়েন। সব কিছুর জন্য দায়ী প্রার্থকেই করেছিলেন, কারণ তিনি জানতেন প্রার্থ পুষ্পকে মেনে নেয়নি। যদিও পুষ্প তাকে কয়েকদিন আগেও বলেছিল প্রার্থ ভালো হয়ে গেছে, বদলে গেছে, তাকে আর কষ্ট দেয় না, অনেক যত্ন করে, ডিভোর্স নিয়ে যেন আর না আগায়। প্রত্যয় মেয়ের কথা বিশ্বাস করে খুশি হয়েছিলেন, ডিভোর্সের কাগজ বানিয়েই ফেলেছিলেন, কিন্তু পরে তিনি ক্যান্সেল করে দেন সব। কিন্তু এবার হঠাৎ মেয়ের অসুস্থতার কথা জেনে মাথা সবার আগে প্রার্থর কথাই আসে। ভেবেছিল বোধহয় ওই ভালো মানুষের নাটক করে মেয়েটাকে মারতে চাইছে, সেই জন্য তিনি এসে প্রার্থর মুখে ঘুষি মারে। এরপর কলার ধরে ঝাঁকিয়ে বলছিলেন, জানোয়ার, বল আমার মেয়েকে কি করেছিস, কি করেছিস ওর সাথে বল। আমি জানি তুই ওর সাথে খারাপ কিছু করেছিস। আমার মেয়ে বলেছে আমাকে তুই ওকে সহ্য করতে পারিস না, তুই আমার মেয়েকে পছন্দ করিস না, তাহলে ভালো মানুষের নাটক কেন করেছিলি? ডিভোর্স দিয়ে দিতেই আমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিতি। এখন আমার মেয়ের কিছু হলে তোকে আমি ছাড়বো না, মনে রাখিস। এই এক কথা সকলের মাথা যেন বাজ পড়েছিল। খুশি খুশি পরিবেশে যেন ঝড় চলল। সবার মানতে কষ্ট হচ্ছিল বিষয়টা, কিন্তু প্রার্থ কিছু বলল না, উল্টো শ্বশুর মশাইয়ের কথায় শান্ত হলো। তবে সে যখন মলিন কণ্ঠে বলল, আমি অপছন্দ করতাম, অবহেলা করতাম, ঘৃণা করতাম আপনার মেয়েকে, সবই করতাম, কিন্তু এখন করি না, এখন ভালোবাসি আমি তাকে।
তখন সবাই অবাক হয়েছিল। পূর্ণিমা বেগমের মানতে কষ্ট হচ্ছিল যে প্রার্থ ঘৃণা করত পুষ্পকে, কষ্ট দিত তাকে। এই এক কথা যেন সবকিছু সবার সামনে চলে এলো। যা এতদিন পুষ্প, প্রার্থ এবং গোটা কয়েক মানুষের জানা ছিল তা এখন বাকি সবার জানা হয়ে গেল। প্রত্যয় সাহেব আবার তেরে আসতে চাইছিলেন। প্রার্থ হাত উঁচিয়ে থামিয়ে দেয় তাকে, শান্ত সুরে বলে, যা বলার পরে বলবেন। আমার বউকে ঘরে নিয়ে যেতে হবে, শি ইজ প্রেগন্যান্ট। আর এই বয়সে আপনি মেয়ের জামাইয়ের জন্য ডিভোর্স লেটার না বানিয়ে নিজের নাতি নাতনির জন্য কিছু বানান। শ্বশুর মশাইকে আসল কথা শুনিয়ে পুষ্পকে সোফা থেকে কোলে তুলে নেয়। তখন পূর্ণিমা বেগম বলেন, তুই পুষ্পকে ঘৃণা করতি প্রার্থ, ওকে কষ্ট দিতি? প্রার্থ পুষ্পকে কোলে করেই দাঁড়িয়ে যায়, কণ্ঠ যথাসম্ভব মোলায়েম রেখে বলে, মা আমি বলেছি করতাম, জোর করে বিয়ে দেওয়ায় আমি ওকে অনেক অপমান অবহেলা করেছি, কিন্তু উজ্জ্বল নক্ষত্রের মতোই একটি চিরন্তন সত্য হলো আমি ওকে ভালোবাসি মা। শি ইউ মাই এভরিথিং, আই লাভ হার ভেরি মাচ। পুষ্পকে কোলের মাঝে রেখেই সবার সামনে তার কপালে চুমু খায়। সবাইকে উপেক্ষা করে নিয়ে যায় রুমে। ডাক্তার এসে নিচে থেকেই দেখি খুশির খবর দিয়ে গেছে। এবার উপরে সবাই অপেক্ষা করছে আসল মালকিনকে তার খুশিটুকু শুনিয়ে দেওয়ার, যার গর্বে এতগুলো মানুষের খুশি ভালোবাসা বেড়ে উঠছে। এরপর আর প্রত্যয় সাহেব কিছু বলেননি অবশ্য। মেয়ে প্রেগনেন্ট বিষয়টা সত্যিই খুশির, তবে তার মনের সংশয় এখনও কাটেনি। পুষ্পর জ্ঞান ফিরলে সব ক্লিয়ার হবে। পুষ্পর হুঁশ এলো আরও 10 মিনিটের মাথায়। ক্লান্ত চোখ দুটো পিটপিট করে খুলল। চোখের সামনে প্রথমে ভেসে উঠল প্রার্থর চকচকে চেহারা। পাশে তাকাতে দেখল তার বাবাও তার দিকে মায়া চোখে তাকিয়ে। হঠাৎ হুঁশে আসে কিছুই বুঝল না কি হয়েছে। খানিক বাদে সে উঠে বসতে চাইল। দুই পাশ থেকে বাবা এবং স্বামী তাকে ধরে উঠালো। বাকি সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। কি বলবে, কিভাবে বলবে বুঝতে পারছে না। খুশির কারণে কথাই বন্ধ হয়ে গেছে। পুষ্পকে বেডে হেলান দিয়ে বসালো। এরপর প্রার্থী সবার সামনে তার কানের কাছে গিয়ে বলল, কনগ্রাচুলেশন মাই ফ্লাওয়ার, ইউ আর প্রেগনেন্ট। পুষ্প ঝট করে তাকালো প্রার্থর চোখে। এইটুকু কথাই তার চোখে জল আনিয়ে দিয়েছে। অবাক নেত্রে তাকিয়ে আছে প্রার্থর দিকে, যেন বিশ্বাসই হচ্ছে না কথাটা। পুষ্পকে এরকম অবাক হতে দেখে প্রার্থ হাসলো। বাকিরা মিটিমিটি হেসে দিল। পূর্ণিমা বেগম এগিয়ে এসে পুষ্পের মাথায় হাত রেখে বললেন, সুখী হ মা, নিজের যত্ন রাখ, আর ভেতরে যে বড় হচ্ছে তারও যত্ন কর। বেঁচে থাক তোরা, দোয়া করি আল্লাহ তোদের দীর্ঘায়ু করুক। পুষ্প চোখে জল, নিজের মাঝে কেমন অনুভূতি হচ্ছে। একে একে সবাই তাকে শুভেচ্ছা জানালো, দোয়া করলো মন থেকে। প্রিয়া প্রান্ত পারছে না তো নাচতেই শুরু করে দিচ্ছে। প্রিয়া হৈ হৈ করে বলে উঠল, ইয়ে আমি খালা হব? ও বুবু তুমি মা হবে, আমি খালামণি হব? আল্লাহ, আমার তো এখনও বিশ্বাস হচ্ছে না। এই অন্ধ, একটু চিমটি কাটো না। হাত বাড়িয়ে অন্তর সামনে ধরল। অন্ত শান্ত চোখে তাকালো তার দিকে। প্রিয়ার হঠাৎ মনে পড়ে গেল তাদের সম্পর্ক এখন আর তরল নেই, খুব জটিল হয়ে গেছে। এই সম্পর্কে মজা যায় না, আনন্দ যায় না। সহসা হাতটা নামিয়ে ফেলল সে। হৈ হুল্লোড় থামিয়ে অন্য পাশে গিয়ে দাঁড়ালো। এতজনের খুশির মাঝে, এত কথার মাঝে হঠাৎ প্রত্যয় সাহেব সকলকে রুম থেকে বেরিয়ে যেতে বললেন। পুষ্পর সঙ্গে নাকি তার একার কিছু কথা আছে। এ নিয়ে সবাই দ্বিধামন্ত করে শেষে রুম থেকে বেরিয়েই গেল তাদের একা রেখে। যদিও প্রার্থ যেতে চাইছিল না, তবে পুষ্প চোখ দিয়ে আশ্বাস দেওয়ায় সেও বেরিয়ে যায়। কিছুক্ষণের মাঝে প্রত্যয় সাহেব বেরিয়ে এলেন রুম থেকে। তার যা যা জানার ছিল সব জেনে গেছেন। মেয়ে সুখে আছেন শুনে তিনিও সুখী। নিচে এসে প্রার্থর কাছে মাফও চাইলেন তিনি, তবে প্রার্থ আটকে দিল, দোয়া চাইল তাদের জন্য। এবার সবাইকে রেখে সে নিজে চলে গেল উপরে। সবাই দেখে নিয়েছে পুষ্পকে। এবার তারা স্বামী স্ত্রী একটু আলাদা কথা বলুক। ততক্ষণে নিচে সবাই মিলে আবারও রান্নাবান্নার কাজ করবেন। পুষ্প যা খেতে চায় তাই রান্না হবে আবার। সকালে তো কেউ ঠিকঠাক নাস্তা করতে পারেনি। এবার সুসংবাদ শুনে কবজি ডুবিয়ে খাবে। মিষ্টির অর্ডার দিয়েছেন আগে। খুশিতে তারা কি রেখে কি করবে সেটা ভেবেই যেন দিশেহারা সকলে। প্রার্থ রুমে পৌঁছে প্রথমে দরজা আটকে দিল। পুষ্প সেভাবে বসে আছে বিছানায়, চোখে তার খুশির জোয়ার। প্রার্থ এগিয়ে গিয়ে বসলো তার সামনে, আঙ্গুল দিয়ে চোখের পানি মুছিয়ে দিল। কম্পনরত ওষ্ঠে ছোট্ট উষ্ণতার স্পর্শ এঁকে দিল। উত্তেজনায় প্রার্থর চোখে জল চলে আসছে। সে নিজের হাত নিয়ে রাখল পুষ্পর মেধিন পেটে। পরম মায়াভরা কণ্ঠে বলে উঠল, আমাদের। ছোট্ট একটা কথাই যথেষ্ট ছিল পুষ্পর খুশি উপচে পড়ার। কাঁদতে কাঁদতে মাথা ওপর নিচ ঝাঁকিয়ে বোঝালো, হ্যাঁ আমাদের। দুহাত বাড়িয়ে দিল প্রার্থের উদ্দেশ্যে। দুহাতের ফাঁক গোলে সামনে গিয়ে আলতো হাতে প্রার্থ জড়িয়ে ধরল তাকে। ঘাড়ে চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ মাই ফ্লাওয়ার, থ্যাংক ইউ ফর গিভিং মি দিস হ্যাপিনেস। এরপর হালকা ছেড়ে দিয়ে আবার দীর্ঘ চুম্বন আঁকে পুষ্পর কপালে। অতঃপর কপালে কপাল ঠিকিয়ে চোখ বন্ধ করে বলে, আমি বাবা হব ফুল, তুই মা হবি। এখানে আমাদের বাচ্চা, আমাদের ভালোবাসি এখানে। পুষ্প 2 হাত নিয়ে রাখলো প্রার্থর গালে। হাতে গরম তরল কিছু অনুভূত হলো। বুঝলো তিনি প্রবল আবেগে বাধাহারা হয়ে গেছেন।
কপাল থেকে কপাল উঠিয়ে চোখ রাখলো প্রার্থর চোখে। সে চোরের মতো অশ্রুশুদ্ধ চোখ লোকাতে ব্যস্ত হলো। পুষ্প হেসে অশ্রুসিক্ত নয়নে বলল, আপনি খুশি? প্রার্থ হাসি মুখে বলল, এটা আবার জিজ্ঞেস করার মতো কোনো প্রশ্ন নাকি? তুই আমার জীবনে সব থেকে বড় খুশি, আর আমাদের এই বাচ্চাটা আমার খুশির, আমাদের ভালোবাসার প্রতীক। পুষ্প টলটলে চল সমেত ভাঙ্গা গলায় আবদার করলো, আমাকে একটু জড়িয়ে ধরবেন? এমন মায়াবী আদরে আবদারের প্রার্থর হাসা ছাড়া উপায় নেই। জড়িয়ে ধরার জন্য নাকি আবদার করতে হয়? প্রার্থর তো পারলে তাকে সারাদিন জড়িয়ে ধরে শুয়ে থাকতো। পুষ্পর আবদারে তাকে সাথে সাথে বুকের মাঝে জড়িয়ে নিল। এর থেকে সুখ, এর থেকে শান্তি বোধহয় অন্য কিছুতে নেই। দুজনে নীরব হয়ে মুহূর্তটা উপভোগ করলো। বাবা মা হওয়ার সময়টা জীবনে কয়েকবার আসলেও প্রথম অনুভূতি প্রথমেই হয়, যেটা জীবনে একবারই আসে। আলাদা অচেনা অজানা অনুভূতি তৈরি হয় যখন কেউ প্রথম মা বাবা হওয়ার সুযোগ পায়। এই সময়টা নষ্ট করার মতো সময় না। এই মোমেন্টটা তারা তাদের সর্বোচ্চটা দিয়ে উপভোগ করবে। সকাল সকালে ঘুম ভাঙল চৌধুরী বাড়ির সকলের। পুরো বাড়িতে আনন্দের হিড়িক পড়ে গেছে। বাতাসে বাতাসে ছড়াচ্ছে খুশির সংবাদ। প্রার্থর বিয়ের খবর বাইরে জানাজানি হতে অনেক সময় লেগেছে, কিন্তু এবার মনে হয় না খুব বেশি সময় লাগবে বাবা হওয়ার কথাটা ছড়াতে। আশরাফ সাহেব সকাল সকাল অফিসে মিষ্টি পাঠিয়ে দিয়েছে সকল স্টাফদের জন্য। এছাড়াও পাড়া প্রতিবেশীদের তো দেওয়া হয়েছে সেই কালকেই। আজ সকালে প্রার্থ তার পরিচিত ডক্টরের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছে। এখন হসপিটালের উদ্দেশ্যে বেরিয়েছে দুজন। নতুন গাড়ি এখনও কেনা হয়নি, আপাতত বাইকেই চলছে। পুষ্পকে নিয়ে বাইকে করেই বেরিয়েছে, তবে বাইকের গতি দেখে মনে হচ্ছে কচ্ছপ হাঁটছে। তার উপর গরমের মধ্যে মাথায় পরিয়ে রাখছে ইয়া বড় হেলমেট। এইটুকু গতিতে ঠিকঠাক বাতাসও লাগছে না, উল্টো শহরের কোলাহল আর দূষিত পরিবেশের কারণে আরও গরম লাগছে। পুষ্প বিরক্ত হয়ে বলেই ফেলল, এটা বাইক না শামুক, সামনে চলতেই চায় না, নাকি আপনি বাইক চালানো ভুলে গেলেন? গরম লাগছে, জোরে চালান। পুষ্পর কথায় প্রার্থর কিছু এলো গেল না। সে নিজের মতো ধীরগতিতে চালাচ্ছে, তবে একেবারে ধীরেও নয়, যতটা সেফলি চালানো যায় ততটাই। পুষ্প আবার তাগাদা দিল, একটু জোরে চালান না, কতদিন বাইকের ফুরফুরে হাওয়া খাই না। প্রার্থ স্বাভাবিকভাবে বলল, হাওয়া খেতে চাইলে বাসায় গিয়ে খাস, বাড়িতে ফ্যান আছে, সামনে রেখে দেবো, হা করে থাকিস। পুষ্পর নাক ফুলে উঠল। তেজ সমেত বলল, সব সময় বাঁকা কথা কেন বলেন? ভালোভাবে বললে কি হয়? রাতে এক রূপ, দিনে এক রূপ। গিরগিটেও আপনার থেকে ভালো। জানি। প্রার্থ সহজ স্বীকারোক্তিতে রাগ যেন তীর করে বাড়ল। রাগের মাথায় বলে ফেলল, আপনার সাথে থাকাই ঠিক না, নামান আমাকে, নয়তো লাফিয়ে নেমে পড়ব। কথাটা শেষ হতে না হতে প্রার্থ জোরে ব্রেক কষে। হঠাৎ বাইক থামানোতে পুষ্পর মনে হয় তাকে নামিয়ে দিতে বুঝি এভাবে থামালো। ভয় পেল কিছুটা। প্রার্থ বসা থেকে ঘাট ঘুরিয়ে তাকায় পুষ্পর দিকে। ভ্রু উঁচু করে বলে, কি বললি? কখন? এখন? পুষ্পর মনে পড়ল না সে কি এমন বলেছে। প্রার্থ দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর সাহস কী করে হয় বাইক থেকে নামার কথা বলার? যেখানে আমি এত সাবধানে চালাচ্ছি যেন তোদের কিছু না হয়, সেখানে তুই আমাকে হুমকি দিচ্ছিস বাইক থেকে লাফিয়ে নামার? পুষ্প ভ্রু কুঁচকে বলল, তোদের মানে আর কার? প্রার্থ পুষ্পের পেট ইশারা করে বলে, এখানে আমাদের খুদে মেহমান থাকে, তা কি মনে আছে আপনার? এখন সাবধানতা অবলম্বন করব না? আর একটা কথা বললে বাইকে না গিয়ে পায়ে হাঁটিয়ে নিয়ে যাব। পুষ্প ঠোঁটে তর্জনী ঠিকিয়ে চুপ হয়ে গেল। বিড়বিড় করে বাচ্চাদের মতো বলল, সব সময় বকে। প্রার্থ বাইক স্টার্ট করতে করতে বলল, ভেবেছিলাম এবার বুঝি একটু ম্যাচিউর হয়েছে, বাচ্চামার স্বভাবটা আর নেই, কিন্তু তোর মাঝে আবার সে বাচ্চা স্বভাব এসে গেছে। কদিন আগেও না কত বড় বড় কথা বলতি? পুষ্প হাসি খুশি মনে বলল, আপনিও আগের প্রার্থ হয়ে গেছেন, তাই তার ফুলও আগের ফুল হয়ে গেছে, সিম্পল। প্রার্থর ঠোঁট এবার ছড়িয়ে গেল দুদিকে। সামনে ঘুরে বাইক আবার স্টার্ট করে বলল, ঠিক আছে, আমার কাছে পুষ্প ফুল দুটোই মঞ্জুর, তবে সাবধান করে দিলাম, এই সময় যদি লাফালাফি করিস তবে আমার থেকে খারাপ কেউ হবে না। পুষ্প বুঝদারের মতো মাথা দোলালো। সেনাবাহিনীর মতো শটান হয়ে বলল, ঠিক আছে। ডাক্তারের চেম্বারে বসে আছে প্রার্থ পুষ্প। সামনে নিজ চেয়ারে বসে আছেন ডক্টর সেলিনা হোসেন। প্রৌঢ়ার চোখে সাদা ফ্রেমের চশমা, কিছু কাগজপত্র নেড়েচেড়ে দেখছেন। প্রার্থ উদ্গ্রীব হয়ে বসে আছে, ভয় কাজ করছে ভেতরে। পুষ্পর মাঝেও সামান্য কৌতূহল বা ভয় দেখা যাচ্ছে। ডক্টর কাগজ থেকে চোখ উঠিয়ে হাসি মুখে বললেন, রিপোর্ট দেখে মনে হচ্ছে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে, কোনো প্রকার জটিলতা নেই। প্রার্থ যেন হাঁপ ছেড়ে বাঁচল। পুষ্প বিচলিত হাসল, হাত রাখলো নিজের পেটের উপর। এই অনুভূতিটা একদম অন্যরকম অনুভূতি। প্রার্থ ডাক্তারকে প্রশ্ন করল, আচ্ছা আমাকে একদম ক্লিয়ার করে বলুন, ও কি কনসেপ্ট করতে পারবে? পরে কোনো সমস্যা হবে না তো? বয়সে ঠিকঠাক হলেও দেখতে তো ছোটই। যদি রিল্যাক্স মিস্টার চৌধুরী, আপনার ওয়াইফ যথেষ্ট অ্যাডাল্ট, বয়স ঠিকঠাক, বেবি কনসেপ্ট করতে পারবে, কোনো সমস্যা নেই।
বললাম তো, মা এবং বাচ্চা দুজনেই ঠিক আছে। যদিও বাচ্চার বয়স 1 মাসের মতো, আমরা সম্পূর্ণ নিশ্চিতভাবে বুঝতে পারবো না তার সুস্থতা, কিন্তু অন্যান্য টেস্টের দ্বারা বুঝেছি বাচ্চা ঠিক আছে। পরবর্তী চেক আপের সময় ভালোভাবে বোঝা যাবে। প্রার্থ রিল্যাক্স হয়েও যেন হতে পারল না, আবারও প্রশ্ন করলো, তার মানে দুজনেই ঠিক আছে, অন্য কোনো সমস্যা নেই? ডাক্তার সাহেব পার্থর এত চিন্তা দেখে হাসলেন। অমায়িক হাসি ঠোঁটে বজায় রেখে পুষ্পের উদ্দেশ্যে বললেন, স্বামী কিন্তু তোমার লাখে একটা, অনেক চিন্তা করে তোমার জন্য। আবার পার্থর দিকে তাকিয়ে বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার স্ত্রীর ওজন, রক্তচাপ, রক্ত পরীক্ষার রিপোর্ট সব ঠিকঠাক আছে এবং তার গর্ভাবস্থা স্বাভাবিকভাবে এগোচ্ছে। তাই চিন্তার কোনো কারণ নেই। শুধু খেয়াল রাখবেন খাওয়া দাওয়া বিশ্রাম যেন ঠিকঠাক হয় এবং স্ট্রেস কম নিতে হবে। আয়রন এবং ক্যালসিয়ামের ট্যাবলেটগুলো নিয়মিত খাওয়াবেন এবং বেশি বেশি পানি পান করতে হবে। সমস্ত রুটিন আমি বলে দেব, সেই হিসেবে চলাফেরা করলেই হবে। প্রার্থ নিশ্চিন্ত হলো। পুষ্প ঠিক থাকলেই হলো তার কাছে, বাকি তার দেখাশোনার জন্য সে আছে। একটু পরে একটা কথা মাথায় আসতেই তড়িৎ গতিতে প্রশ্নটা করেই ফেলল প্রার্থ, আচ্ছা ডক্টর, ওর মাঝে মাঝে মাথা ব্যথা হয়, এটাতে সমস্যা হবে? সাধারণ মাথা ব্যথা হলে সমস্যা নেই, তবে যদি খুব বেশি হয় বা ওষুধেও না কমে তবে কারণ খুঁজতে হবে। তবে এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। যাক, এবার আরেকটু শান্তি পেল প্রার্থ। হুট করে প্রেগনেন্সিতে যেমন আনন্দ পেয়েছে তেমন ভয়ও পেয়েছিল। ভয় পাওয়ার অবশ্য কিছু কারণও আছে, তা নয়তো ছেলেরা খুব সহজে এতটা ভয় পায় না। ডাক্তারের সাথে আরও কিছু টুকটাক কথাবার্তা বলে তারা বেরিয়ে গেল চেম্বার থেকে। হসপিটালের বাইরে বাইকের সামনে এসে প্রথমে পুষ্পের মাথায় হেলমেটটা পরাতে চায়। হেলমেট একটাই এনেছে পুষ্পের সেফটির জন্য। এদিকে সে গরমের জন্য হেলমেট পরতে চাচ্ছে না। প্লিজ পার্থ ভাই, হেলমেট এখন দিয়েন না, গরম লাগে। প্রার্থ পুষ্পের এক হাত ধরে টেনে কাছে নিয়ে আসে। পুষ্প মুখ ফুলে আছে বলে গালে একটা টোকা দিল, বলল আদরের সুরে, কি হয়েছে? এটুকু ব্যাপারে গাল ফুলাইকে? আগে তোর সেফটিটা তো আমাকে দেখতে হবে, তাই না? দিন দিন বড় হচ্ছিস আর বুদ্ধি কমে যাচ্ছে, এত অগোছালো হচ্ছিস কেন? পুষ্প আহ্লাদে হয়ে বলল, গুছিয়ে দেওয়ার জন্য আপনি আছেন তো। এতদিন তো গুছিয়েই ছিলাম, এবার অগোছালো হব, আপনি গুছিয়ে দেবেন, এটা আপনার শাস্তি। পুষ্পর মুখের উপর ছোট ছোট চুল পড়ছিল, সেগুলো খুব সযত্নে গুছিয়ে কানের পিছে গুজে দিয়ে বলল, তোর সেবা করা যদি আমার শাস্তি হয়, তবে সে শাস্তি যেন আমার সারা জীবনের শাস্তি হয়। তবে ফুল, একটা কথা মনে রাখবি, গোছানোর মানুষ আছে বলেই যে অগোছালো থাকতে হবে এমনটা নয়। আজ আমি আছি গোছানোর জন্য, কাল নাও থাকতে পারি, তখন কে গুছিয়ে দেবে? পুষ্প ফুঁসে উঠে বলল, কেন? আপনি আমাকে ছেড়ে কোথায় যাবেন? কোথাও না, হেলমেট পর। আমি জানি তুই বুদ্ধিমান, আর বুদ্ধিমানের জন্য ইশারায় যথেষ্ট, নে পর। কথাটুকু বলে সে নিজে হেলমেটটা পরিয়ে দিল। দুজনে বাইকে উঠে পড়ল বিনা বাক্যে। এরপর আবার বাইক ছুটালো সে মন্থর গতিতে। চলতে চলতে পুষ্প খেয়াল করলো তারা বাড়ি ফেরার রাস্তায় না গিয়ে অন্য রাস্তা ধরেছে। পুষ্প সন্ধিহান গলায় প্রশ্ন করলো, আমরা এখন কোথায় যাচ্ছি? প্রার্থ ছোট করে বলল, শপিংয়ে। কেন? এখন আবার কিসের শপিং করব? দেখুন, এখন বলবেন না যে বাবুর জন্য নেবেন। বাবু আসতে এখনও 8 মাস বাকি, এত আগেই আমি শপিং করব না। প্রার্থ ভ্রুকুচকে বলল, মাথায় জ্ঞান নেই? আমাদের বাবু ছেলে হবে না মেয়ে সেটা তুই জানিস? বাবুর শপিং এখন করব কেন? আমার মাথায় তোর মতো আজগুবি বুদ্ধি ঘুরে না, চুপচাপ বসে থাক। পুষ্প মুখে চসূচক শব্দ করে বলল, তো কেন যাচ্ছি? সেদিনও না কতগুলো শাড়ি আনলেন। অর্ণবের বিয়ের শপিংয়ে যাচ্ছি। পুষ্প অবাক হলো, চোখ মুখে বিস্ময় ভাব ফুটিয়ে বলল, কি অর্ণব ভাইয়ের বিয়ে? কবে, কখন আমাকে বললেন না কেন? আচমকা সবেগে বাইকটা ব্রেক করে বসলো প্রার্থ। খালি রাস্তায় একপাশে দাঁড় করালো বাইক। পুষ্পকে উদ্দেশ্য করে বলল, নাম। হঠাৎ কি হলো বুঝতে পারল না পুষ্প। বাইক থেকে নেমে জিজ্ঞেস করলো, কি হয়েছে? প্রার্থ নিজেও নেমে দাঁড়ালো। পুষ্পর মাথা থেকে হেলমেট খুলে কপালে হাত রাখলো। তাপমাত্রা চেক করে বলল, সব তো ঠিকই আছে, তুই কেন এমন কথা বলছিস? কি নিয়ে টেনশন করছিস এত? আপনি কিসের কথা বলছেন? আমি কি ভুল কিছু বলেছি? আগে আমার প্রশ্নের জবাব দে। তুই কি কোনো বিষয়ে ডিপ্রেসড? না তো, আমার কাছে তো আপনি আছেনই, আমি কেন ডিপ্রেসড থাকবো? আপনি থাকতে আমার কোনো কিছুর জন্য কোনো টেনশন নেই। প্রার্থ কণ্ঠ খানিকটা মলিন করে বলল, তাহলে এমন করছিস কেন? যেন কোনো কিছুর চিন্তায় তোর মাথা থেকে সব কথা মুছে যাচ্ছে। অর্ণবের বিয়ে নিয়ে তো কতদিন ধরেই কথা চলছে, তোর মনে নেই? পুষ্প ভাবল কিছুক্ষণ। মনে পড়ল অর্ণবের তো বিয়ে ঠিক হয়েছে। পুষ্প উৎফুল্ল হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ মনে আছে, অর্ণব ভাইয়ের তো বিয়ে। আপনি তো মেয়েটার ছবিও দেখেছিলেন, ভীষণ মিষ্টি মেয়েটা। আজকে স্নেহা আসবে? আমার না মেয়েটার সাথে কথা বলতে ইচ্ছে করছে। প্রার্থ শান্ত চোখে পুষ্পকে দেখল কিছুক্ষণ। মনের ভেতরে সন্দেহের বীজ থেকে যেন ঘেরা উঠে যাচ্ছে। প্রার্থকে এক মনে দাঁড়িয়ে থাকতে দেখে পুষ্প বলল, কি হলো? এভাবে কেন দেখছেন? ওরা আসবে? প্রার্থ অন্যমনস্ক ছিল।
নিজের ভাবনায় মশগুল ছিল। পুষ্প ডাকে আটকে উঠল। হুম 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 আসবে সবাই। তো দাঁড়িয়েছেন কেন আপনি? আশ্চর্য, চলুন না, দেরি হয়ে যাবে তো। প্রার্থ কিছু বলল না, আবারও সব ঠিকঠাক করে বাইক স্টার্ট করলো। সাবধানে বাইক চালিয়ে গেল শপিং মলের উদ্দেশ্যে। পুষ্প নরম সুতনো হাতখানা নিজের খড়খড়ে হাতের মুঠে বন্দি করে মলের ভেতরে ঢুকলো প্রার্থ। বা হাতে ফোন ধরে রেখেছে কানের কাছে। ভেতরে সবাই উপস্থিত, প্রার্থ পুষ্পই বাকি ছিল শুধু। হাঁটতে হাঁটতে একটু ভেতরে যেতেই দেখলো সামনে থেকে সমৃদ্ধি আসছে একটা লোকের হাত ধরে। যদিও প্রার্থ তাদের পাত্তা না দিয়ে হেঁটে যেতে চাচ্ছিল, তবে তার আগে মেয়েটা ডেকে উঠল, প্রার্থ কেমন আছিস? আরে পুষ্পও আছে দেখছি, বউ ছাড়া দেখি কোথাও যাস না। প্রার্থ দাঁড়াতে চাইল না, সম্পূর্ণরূপে উপেক্ষা করতে চাইল তাকে, তবে পুষ্প দাঁড়িয়ে গেল। কপালে 101টা ভাঁজ ফেলে বলল, এক্সকিউজ মি, আমরা কি আপনাকে চিনি? সমৃদ্ধি অবাক হওয়ার ভান করলো, হাঁ করে মুখের উপর হাত রাখলো, চোখ দুটো গোল গোল করে বলল, কি বলো, আমাকে চেনো না? এত তাড়াতাড়ি ভুলে গেলে? পুষ্প একই সুরে বলল, আপনি কি মনে রাখার মতো কেউ হন আমাদের? প্রার্থ কেন যেন ভয় পেল। পুষ্পর দুই বাহু ধরে নিজের মুখোমুখি দাঁড় করালো, চিন্তিত কণ্ঠে বলল, ফুল, তুই ওকে চিনতে পারছিস না? ভালো করে দেখ একবার, চিনতে পারছিস না? পুষ্প রাগে দাঁতে দাঁত চেপে ধরল, রাগে হিস হিস করে দাঁত চেপেই বলল, আপনার মনে হয় নিজের এক্সকে চেনানোর খুব শখ হচ্ছে? এক্সকে ভুলতে পারেন না তাই না? আপনার যে বউ আছে সে খেয়ালও কি নেই? প্রার্থ পুষ্পের বাকি কথায় কান দিল না। পুষ্প যে সমৃদ্ধিকে চিনে এটা জেনে শান্তি পেল সে। ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল। পুষ্প রাগে প্রার্থর হাত দুটো নামিয়ে দিল কাঁধ থেকে। পুষ্প চেয়েছিল এমন কোনো মানুষকে তারা মনেই রাখবে না যাদের সাথে তাদের নিকৃষ্ট অতীত জড়িয়ে, কিন্তু প্রার্থর আচরণে মনে হলো সে সমৃদ্ধিকে ভুলতে নারাজ। নব্য মা হওয়ার আনন্দে আত্মহারা মেয়েটির মন অভিমানের জোয়ারে ভেসে গেল। এদিকে সমৃদ্ধি বা তার পাশে দাঁড়ানো লোকটি পুষ্পর কটমটিয়ে বলা ধীর সুর শুনতে পায়নি ঠিকঠাক। সমৃদ্ধি বলল, এভাবে ফিসফিস করে কি বলা হচ্ছে? আমরা জানি সবই। প্রার্থ রূপ যেন নিমিষেই বদলে গেল। এক হাতে পুষ্পর কাঁধ জড়িয়ে একদম মিশে দাঁড়ালো দুজন। ঠোঁটে বক্র হাসির একটুখানি ঝলক মিশিয়ে বলল, জানলে তো ভালোই, আমাদের সুবিধা, আলাদা করে জানাতে হবে না। এর আগের বার আমি হয়তো বলেছিলাম আমার বা আমার বউর সামনে আসবে না, কিন্তু কি করার, নির্লজ্জদের লজ্জা থাকলে তো তারা অপমান গায়ে মাখবে। সমৃদ্ধি রেগে গেল। নতুন একজন মানুষের সামনে তাকে অপমান না করলে কি হতো না? সে কি এখানে প্রার্থকে ছিনিয়ে নিতে এসেছে নাকি? দেশের ছেলের অভাব আছে? এই তো পাশে যে লোকটা আছে তার সাথে ভালোই কথা জমছে, দুদিনেই পটিয়ে ফেলতে পারবে। এখানে ভালো কথা বলতে এসে অপমানিত হতে হলো। সমৃদ্ধি অপমানটুকু সামান্য ঢোকের সাথে গিলে নিল। মুখে সামান্য হাসি টেনে বলল, তুই কিসের কথা বলছিস? আমি তো বলছিলাম তোরা বাবা মা হচ্ছিস সেটার কথা। কনগ্রাচুলেট করতে এলাম। প্রার্থ ভ্রুকুচকে তাকায় সমৃদ্ধির দিকে। পুষ্প একইভাবে তাকায়। এই কথা তো তারা জানলই মাত্র কাল। সমৃদ্ধির তো জানার কথা নয়। পুষ্প প্রশ্ন করে অবাক সুরে, আপনি কি করে জানলেন? অর্ণবদের সাথে দেখা হয়েছিল আমার, ওরাই বলল। আরও কত কি জ্ঞান দিল। বাই দ্য ওয়ে, তোমাদের কাবাবে আমাকে হাড্ডি ভাবার কোনো দরকার নেই। পাশে সামান্য বয়স্ক লোকটাকে দেখিয়ে বলল, ও মোকলেস, আমার বন্ধু। আমি ভেঙে পড়া ও আমাকে অনেক সাহস জুগিয়েছে। আমি আর তোমাদের মাঝে আসবো না। ব্যাস এটুকু বলে সেই লোকটার হাত ধরে চলে গেল। প্রার্থ আর ওদিকে ধ্যান দিল না। পুষ্পর হাত ধরে বলল, চল। পুষ্প হেঁটে যেতে যেতে বলল, দুদিন পর এক বাচ্চার বাপ হবে, এক্সকে দেখলে আর ভালো লাগে না, কথা বলতেই হবে। প্রার্থর বেশ মজা লাগে তাকে পুষ্পর জেলাসের বিষয়টা। অবভিয়াসলি দুদিন পরে তো বাচ্চার বাপ হব, তখন তো সুন্দরীদের বা এক্সদের দেখতে পাবো না, তাই এখনই দেখছি। পুষ্প বিড়বিড় করে বলল, নির্লজ্জ কাপুরুষ। প্রার্থ পুষ্পর কানের কাছে মুখ নিয়ে বলল, হ্যাঁ, শুধু তোর কাছে। অসভ্য। প্রার্থ সরে এসে চোখ টিপে দুষ্টু হেসে ফের বলল, শুধু তোর জন্য মাই ফ্লাওয়ার। কে আপনি? আমি তোর প্রার্থ ফুল। আমি আপনাকে চিনি না। প্রার্থ আহত নজরে তাকালো পুষ্পর দিকে। বুকের ভিতর উথাল পাতাল ঝড় বইছে। নিশুতির শীতল পরিবেশেও কপালে দেখা যাচ্ছে চটচটে ঘামের রেখা। ছাদের উপরে আলো কম। দূর আকাশে চাঁদের আলো এবং অদূরের রাস্তা নিয়নের আলোয় ছাদটা বেশ ভালোই পরিষ্কার দেখাচ্ছে। সেই অল্প আলোর ছাদের মাঝখানে দাঁড়িয়ে আছে পুষ্প। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে অসহায় যুবক, যাকে তার প্রেয়সী চিনতেই পারছে না। তার ভালোবাসার মানুষটি ভুলে গেছে তাকে। কে আপনি? শব্দটাই যেন কানে বাজছে এখনও। হৃদয় নিংড়ানো ব্যথায় টনটন করে উঠছে পাঁজর। প্রার্থ বিষণ্ণ মনে ভগ্ন হৃদয় নিয়ে একটু সামনে এগোলো। পুষ্প ডান হাতটা নিজের দুহাতের আজলায় পুরে মেঘমন্দ্র কণ্ঠে শুধালো, আমি তোর প্রার্থ ভাই ফুল, তোর স্বামী আমি। আমাকে কেন চিনতে পারছিস না? তুই না আমাকে ভালোবাসিস? পুষ্প ঝাড়া দিয়ে হাতটা ছাড়িয়ে নিল। দু কদম পিছু হটে গেল। দুহাত দিয়ে বুকের কাছে গুটিয়ে রাখে।
ভয়গ্রস্ত কণ্ঠে জোরে জোরে বলল, আমি চিনি না আপনাকে, আপনি আমার কেউ নন, দূরে থাকেন, দূরে দূরে যান আমার থেকে, কাছে আসবেন না, ছুবেন না আমাকে। প্রার্থ নিজেকে পাগল মনে হচ্ছে। ভয় শুকনো তীরগুলো যেন বুকে লেগে সেখানে ঝাঁঝরা করে দিচ্ছে, ক্ষতবিক্ষত হচ্ছে সমস্ত শরীর, গায়ে কাটা দিচ্ছে পুষ্পর বলা এক একটি শব্দ। পুরুষ মানুষেরও বুঝি এত ভয় লাগে? পুরুষেরা তো খুব সহজে ভয় পায় না, তবে একটা নারীর এমন কথায় তার এত ভয় কেন হচ্ছে? অন্তপটে এত জ্বালা করছে কেন? সে আবারও এগিয়ে গেল, চোখ লাল হয়ে গেছে তার, ভয়ে ভয়ে আবারও শুধালো, ফুল, আমার কথা শোন, তুই এমন। পুষ্প আবার ছলকে ওঠে, পিছিয়ে গিয়ে জোরে জোরে বলে, দূরে যান, আমি দূরে যেতে বলেছি না আপনাকে, কাছে আসবে না, ছুবেন না আমাকে, নয়তো এ ছাদ থেকেই ঝাঁপ দিব, দূরে যান। প্রার্থ সেখানেই থেমে যায়। হার্ট যে কবার বিট করার মিস দিল তা গোনা গেল না। চোখ দুটো ভয়ে কটুর ছেড়ে যাবে যেন। ভেতর থেকে কেমন অনুভূতিরা এসে দলা পাকাচ্ছে, সেগুলো এসে ধরা দিল চোখে। অবিশ্বাসী চোখে অশ্রুকণা টলমল করছে, বক্ষস্থল শূন্য হয়ে যাচ্ছে। দু কদম পিছিয়ে যায় সে নিজে, ভয়ে ভয়ে বলে, ঠিক আছে, যাব না কাছে, ছুবও না, প্লিজ পিছাস না, ছাদে রেলিং নেই, সত্যিই পড়ে যাবি, আমি দূরে সরে যাচ্ছি, তুই চলে আয় ওখান থেকে, দূরে যান আপনি, আমি কোথাও যাব না, দূরে সরুন, নয়তো সত্যিই ঝাঁপ দিব। প্রাত শুষ্ক ঢোক গেলে চোখের কোটর থেকে টপ করে এক ফোঁটা তরল নিচে পড়ল, পিছিয়ে গেল আরও কয়েক কদম। আকৃতি ভরা সুরে মিনতি করে বলল, প্লিজ ফুল, মারিস না আমাকে, কেন এমন করছিস? আমার কষ্ট হচ্ছে, আমাদের বাচ্চা তোর পেটে, ওর কথা একটু ভাব, এমন করিস না জান, প্লিজ, আমার বুকে ব্যথা করছে, এখানে আয় একটু। পুষ্প অবাক লোচনে নিজের পেটের দিকে তাকালো, অবাক সুরে বিড়বিড় করে বলল, বাচ্চা? পেট থেকে চোখ তুলে ঝট করে তাকায় প্রার্থর দিকে, চোখ মুখে তার বিস্ময়। হঠাৎই পুষ্পর নাক বেয়ে গড়িয়ে পড়ল লাল রঙা রক্ত, মাথার চক্কর কেটে ওঠে, এক হাতে মাথা চেপে ধরে অন্য হাতের কবজায় নাকে রক্ত মুছল। হাতটা চোখের সামনে ধরতেই দেখে হাতে রক্ত, বিস্ময়ে চোখ ছানা বড়া। পুষ্প নাকে রক্ত দেখে ঘাবড়ে গেল প্রার্থ, ভেতরে এমন লাগছে যেন এক্ষুনি হার্ট অ্যাটাক হবে। নাকে রক্ত কেন বেরোচ্ছে? এখন কি সামনে এগিয়ে পুষ্পকে ধরবে? যদি সত্যিই পড়ে যায়? ছাদে যে রেলিং নেই। ভয়ে দ্বিধাদ্বন্দ্বে আগাতে পারল না, ভাবল বিভিন্ন কথা বলে ভুলিয়ে সামনে এগিয়ে যেতে হবে, নয়তো হাইপার হয়ে যেতে পারে। কিন্তু প্রার্থ কিছু বলার আগেই দেখল পুষ্প পড়ে যাচ্ছে, শরীর টলছে। প্রার্থ চিৎকার দিয়ে দৌড়ে আসতে আসতে পুষ্প ছাদের শেষ অংশটা থেকে হেলে পড়ে গেল নিচে। প্রার্থ দৌড়ে এসেও ধরতে পারল না তাকে। ফুল বলে চিৎকার করে উঠে সে, চোখ খোলা হয়ে আসে পানির টোপে, নিচে তাকিয়ে দেখে মাটিতে লেপ্টে আছে পুষ্পর সুতনু দেহটা, মাথার নিচ দিয়ে তরল রক্তের বন্যা বয়ে যাচ্ছে। এমন দৃশ্য দেখে আবারও চিৎকার দিয়ে উঠে প্রার্থ, চিৎকার দিয়ে ধরফড়িয়ে উঠে বসে সে, বড় বড় শ্বাস নেয়। শীত তাপ নিয়ন্ত্রিত কক্ষেও ঘেমে নিয়ে একাকার হচ্ছে সে, বা হাতের তালু দিয়ে কপালের চটপটে ঘাম মুছল। খুব গরম লাগছে, মাথা আউলে যাচ্ছে। অতঃপর মস্তিষ্কে বেজে উঠল পুষ্পের নাম। পুষ্প কই? বিভ্রান্তের মতো এদিক ওদিক তাকিয়ে দেখে তার পাশে এসে গুটিসুটি হয়ে শুয়ে আছে। ঘুমন্ত নিষ্পাপ আদলটা দেখে মরুর খড়খড়ে বুকে পানি এলো বোধহয়, তবুও বাইরে থেকে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। বেড সাইড টেবিলটা থেকে এক গ্লাস পানি উঠিয়ে ঢকঢক করে সাবার করলো পুরোটা। এর জন্য ইদানিং এত ভয়ে থাকে প্রার্থ, কেন যেন বারবার স্বপ্ন দেখছে পুষ্পকে নিয়ে, তাও এরকম খারাপ স্বপ্ন যেটা প্রার্থর মনে ভয় সৃষ্টি করছে, বক্ষপটে কম্পন তৈরি করছে। প্রার্থ ফের তাকালো পুষ্পের মোহাবিষ্ট আদলে, যেখানে ভালোবাসার এক নিঃশব্দ আরতি লুকিয়ে আছে। এই সুন্দর মসৃণ মুখের মেয়েটি যেন তার হৃদয়ের খুব গভীরে ঢুকে গেছে। এত সহজে এত শীঘ্রই কী করে অন্তঃপটের এত ভেতরে ঢুকে গেল মেয়েটি? প্রার্থ শুধু চেয়ে রইল। ড্রিম লাইটের আলোতে তার নিষ্পাপ মুখখানা প্রার্থর কাছে মোহমায়ার এক স্বপ্নীল পৃথিবী লাগছে। সে মুখখানা দেখে তাকে শুধু দেখিয়ে গেল, যতক্ষণ পর্যন্ত না তার সংকীর্ণ বুক শীতল হয়। একটু পর আস্তে ধীরে শুয়ে পড়ল প্রার্থ, আলগোছে পুষ্পকে টেনে নিয়ে নিজের হাতের উপর রাখলো। কাত হয়ে শুয়ে খুব সন্তর্পণে নিজের বুকের সাথে আগলে রাখলো পুষ্পের মাথাটা, আলতো হাতে জড়িয়ে ধরল তাকে। ঘুমন্ত ফোলা গাল দুটিতে সুপ্ত অধর শুয়ে দিল সে, অতঃপর কপালে গভীর চুম্বন এঁকে দিল। ঠোঁট উঠিয়ে হাত রাখলো পুষ্পর গালে, মেঘমন্দ্র কণ্ঠে আওড়ালো, আমাকে ছেড়ে কোথাও যাওয়া যাবে না। আমি বলিনি আমাকে ভালোবাসতে শেখা, এখন যখন ভালোবাসতে শিখিয়েছিস তখন একদম ছেড়ে যাওয়া যাবে না। তুই আমার হৃদয়ের অন্তঃকরণের কারণ, আমার সুখফুল। সুখফুল ছাড়া প্রার্থের বেঁচে থাকা অসম্ভব। আমার মরণ না দেখতে চাইলে আমার বুকেই থাকতে হবে তোকে। তুই ছেড়ে গেলে নির্ঘাত মৃত্যু হবে আমার ফুল। আমরণ প্রেম তৃষ্ণা রেখে ভোগাতে পারবি না আমাকে। তার আগে নিজের মরণ কবুল করে নেব, তোকে ছাড়া বাঁচার চেয়ে মরণ উত্তম।
বলতে বলতে আবারও ছোট্ট চুমু খেলো পুষ্পের পাতলা অদর ভাঁজে, আবারও বুকের সাথে মিশিয়ে রাখলো তাকে। ভেতরে ভয়ের পরিমাণ বেশি। এই মেয়ে তার বক্ষ ভাঁজে না থাকলে তার নিশ্চিত মরণ হবে। সামান্য একটা স্বপ্নই ভেতর থেকে বারবার নাড়া দিচ্ছে তাকে, অস্থির করে তুলছে অন্তঃপুর। সেখানে বাস্তবে যদি বাজে কিছু ঘটে যায় তবে কি বেঁচে থাকতে পারবে পার্থ? বুকের অসহনীয় ব্যথায় মরে যাবে না? অথবা মস্তিষ্কের প্রবল চাপে পাগল হয়ে যাবে না? বেশি কিছু ভাবতে পারল না সে। ভাবতে গেলেও দম আটকে আসছে, নিঃশ্বাস ঘন হচ্ছে। এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, নিজের বুকের মাঝে তার ফুলকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখা, ধুক বুকে হৃৎপিণ্ডটাকে একটু শান্ত করা। আজ সারা রাত আর ঘুম নামক পাখিটা ধরা দিবে না চোখে। সে পালিয়ে গেছে সেই কখন, আজকের জন্য আর আসবে না। এভাবে প্রেয়সীকে বুকে জড়িয়ে নানান ভাবনা বোধ থাকবে। কাল আবার অর্ণবের গায়ে হলুদ, সেখানেও তো যেতে হবে। এদিকে পুষ্পকে নিয়ে আবার নতুন ভয় তৈরি হয়েছে মনে, বিশেষ করে ছাদ নিয়ে। গায়ে হলুদ তো ছাদে হবে, ছাদে রেলিং আছে তো। স্বপ্নে যে দেখলো রেলিংবিহীন ছাদ, ভয়ে আবার কুকড়ে উঠে ছেলেটা। কি অসহ্য জ্বালা! স্বপ্ন নিয়ে এত সিরিয়াস হওয়ার কি আছে? নিজেকে নিজেই বকলো। আবার ভাবলো, এই স্বপ্ন যে আজকে প্রথম এলো তা তো নয়। পুষ্পের মা হওয়ার খবর জেনেছি আজ 7-8 দিন হতে চলল। এই তখন থেকেই রাতে আজে বাজে স্বপ্ন দেখে এবং সারাদিন ভয়ে ভয়ে থাকে। কেন রোজ রোজ এত ভয়ানক স্বপ্নের সম্মুখীন হতে হবে? ভালোবেসে কি শান্তিতে বাঁচা যাবে না? ভালোবাসা এত ভয় কেন থাকে? প্রতিটি পর স্মৃতি মধুর হয় না কেন? সুখের মাঝে দুঃখ এসে লুটিয়ে পড়ে কেন সবসময়? সকাল গড়িয়ে বিকেল হয়েছে। অর্ণবদের বাসায় পুরো ছাদ ডেকোরেট করা হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য। যদিও অর্ণব ঘটা করে বিয়ে করতে চাইছিল না, দু পরিবারের সামনে কাগজে সাইন করে কবুল বলে বিয়েটা সারতে চেয়েছিল। যে বিয়েতে মনের আনন্দ নেই সে বিয়ে আয়োজন করা ছাড়াই ভালো। কিন্তু অর্ণবের বাবা তা হতে দিল না। এত টাকা পয়সার মালিক তারা, একমাত্র ছেলের বিয়ে এমনি এমনি দেওয়া যায় নাকি? সমাজ কি বলবে? অর্ণবের সাথে এক প্রকার যুদ্ধ করে ছোটোখাটো একটা আয়োজন করতে পেরেছে। তাতে কিছু আত্মীয় স্বজন ও পরিচিত লোকদের দাওয়াত করা হয়েছে। মেয়ের বাড়ি থেকে অবশ্য স্নেহার বাবা অনুষ্ঠান করতে চায়নি, তার অবস্থা ভালো নয় বলে। কিন্তু অর্ণবের বাবার রিকোয়েস্ট ফাংশনগুলো অর্ণবদের বাড়িতেই করবে। এখন বিকেল, একটু পরে বর বউকে একসাথে বসিয়ে হলুদ মাখানো হবে। পুষ্প সবসময় শাড়ি পরলেও প্রিয়া কখনো পরেছে কিনা সন্দেহ। বোনের দেখা দেখি হাতে গোনা কয়েকবার পরেছিল হয়তো, আজ আবার পরেছে গায়ে হলুদের উপলক্ষে। হলুদ রঙের একটি শাড়ি, মুখে আজ হালকা সাজ, খুব ভারী মেকআপ করেনি, তাতে তাকে আরও বেশি সুন্দরী লাগছে। বড় বড় ঘন চুলগুলো পিঠে এলিয়ে দিয়েছে, হাঁটার তালে তালে সেগুলো হেলছে দুলছে। হুট করে কেউ একজন এলোমেলো চুলগুলোতে টান দিল। ব্যথায় আহ শব্দ তুলে চোখ মুখ খিচে নিল মেয়েটা। পেছনে ঘুরতেই দেখে তার সমবয়সী একটা মেয়ে তার দিকে তাকিয়েই হাসছে। এক নজর দেখে চিনে ফেলল তাকে। বিস্ময় সমেত চেয়ে থেকে বলল, শিফা তুই এখানে? শিফা নামক মেয়েটা বলল, চিনেছিস তাহলে? ভাবলাম চিনবিই না। প্রিয়া হেসে দিল, বলল, চিনব না কেন? কালও তো কলেজে একসাথে ছিলাম, কিন্তু তুই এখানে কি করে? আরে অর্ণব ভাই তো আমাদের আত্মীয় হয়, এর জন্য তার বিয়েতে এসেছি। এসে ভালোই হলো তোকে পেলাম। আমি আরও ভাবছিলাম একা একা কী করব। ভালোই হয়েছে, আমার বুবুরাও এসেছে, পরিচয় করিয়ে দিব তোকে। এখন একটু চল আমার সাথে নিচে, বাড়ির কুচিটা খুলে যাচ্ছে, ওয়াশরুমে যাব। মেয়েটা উৎফুল্ল ভাব নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ চল, আমিও নিচেই যাচ্ছিলাম একটা বিশেষ কাজে। এখন তোকে পেয়েছি, কাজটা পানির মতো সহজ হবে। প্রিয়া ভ্রু কুঞ্চিত করে বলল, কি এমন কাজ? মেয়েটা এবার মাথা নিচু করলো, লজ্জায় ইনিয়ে বিনিয়ে বলল, আচ্ছা তোকে তো বলবোই, আগে বল আমাকে খারাপ ভাববি না এবং আমার সাথে থাকবি। প্রিয়া সন্ধিহান গলায় বলল, আগে বল কি হয়েছে? মেয়েটা লজ্জামাখা কণ্ঠে বলল, আমার না তোর ওই ভাইটাকে অনেক পছন্দ হয়েছে। প্রিয়া যেন আকাশ থেকে পড়ল, জোরে করে বলল, কি? তুই কি পাগল? তুই জানিস না প্রার্থ ভাইয়ের বিয়ে হয়েছে আমার বুবুর সাথে? শিফার লজ্জা লজ্জা মুখ উবে গেল, চোখ মুখ কুচকে বলে, আরে থুর, আমি তোর ওই ভাইয়ের কথা বলছি নাকি? আমি তো জানি সে বিবাহিত। ওই যে আরেকটা আছে না অন্ত ভাই, ইনোসেন্ট দেখতে, ওকে না আমার ভীষণ ভালো লাগে। আগে থেকে পছন্দ কখনো বলিনি, আজ তার নাম্বারটাই নিয়েই ছাড়ব। প্লিজ আমাকে সাহায্য কর না বোন, একটু কথা বলিয়ে দে আমাকে, তোর ভাবি বানিয়ে নে। প্রিয়া বিস্ময়ে হা হয়ে আছে। মেয়েটা কি বলল এখন? অন্তভাইকে পছন্দ করে ও অনেক আগে থেকে, আবার আজকে নাম্বারও নিবে? কথাগুলো ভেবে ভেতর থেকে কেমন রাগ লাগলো। কণ্ঠে ঝাঁজ নিয়ে বলল, ওই অন্ধের বাচ্চাকে তোর ভালো লাগে? কি দেখে ভালো লাগলো? এভাবে কেন বলছিস? সুন্দরই তো ছেলেটা, একদম প্রার্থ ভাইয়ের মতোই দেখতে, শ্যামলা হলো চেহারাটা চোখে লাগার মতো। আর আজকে এতদিন পর তাকে দেখে তো আমি অবাক। অনেক দিন আগে যখন দেখেছিলাম তখন মনে হয়েছিল বাচ্চা ছেলে, আজকে দেখে তো আমি হা হয়ে গেছি। কেমন বড় বড় লাগে তাই না? মনেই হচ্ছিল না ভার্সিটির প্রথম বর্ষের ছাত্র সবে। চেহারায় কেমন গম্ভীর ভাব এসেছে দেখেছিস? আমি তো এক দেখাই ফিদা হয়ে গেছি ভাই, ক্রাশ খেয়ে ফেলেছি। কিছু একটা কর দোস্ত।
প্রিয়া হা করেই রইল। সত্যি বলতে অন্তর এমন পরিবর্তন লক্ষ্য করেছে সেও। বয়সের তুলনা যেন বেশি বড় লাগে গম্ভীর্যতার কারণে। তবে এতটা পাগল হওয়ার মতো কিছু হয়নি। তাকে দেখে ক্রাশ খাওয়ার কি আছে? আশ্চর্য! এসব আধিক্যতা দেখে এবার গা জ্বালা শুরু হলো প্রিয়ার। প্রিয়াকে চুপ দেখে শিফা আবার বলল, কিরে কিছু বল। কি বলবো? এখন কিছু বলতে পারবো না। আমার শাড়ি খুলে যাচ্ছে, ওয়াশরুমে যাব। হ্যাঁ চল, আমিও যাব নিচে। তোর দুলাভাই নিচেই আছে, তুই কিন্তু নাম্বারটা চেয়ে দিবি, বাকিটা আমিই করে নেব। প্রিয়া নাক মুখ কুচকে ফেলল। দুলাভাই মানে কি? ও আবার প্রিয়ার দুলাভাই হলো কখন? রাগে এবার অন্তকেই পেটাতে ইচ্ছে করছে। এত গম্ভীর হতে বলেছে কে? যা দেখি মেয়েরা ক্রাশ খায় যত সব। সে নাক মুখ কুচকেই বলল, কিসের দুলাভাই? বারে, দুদিন পর যে ওটাকে বয়ফ্রেন্ড বানাবো তখন তো আমার পক্ষ থেকে তোর দুলাভাই হবে, তাই না? প্রিয়া আর কথা আগালো না। ঠোঁট গোল করে শ্বাস ছেড়ে বলল, নিচে গেলাম বলেই হাঁটা ধরে। শিফা মেয়েটাও যায় তার পিছু পিছু। নিচে নেমে সামনে একটু হাঁটতে মুখোমুখি হলো অন্তর সাথে। সে বোধহয় উপরেই যাচ্ছিল। শিফা প্রিয়াকে পেছন থেকে বলতে থাকে, থামতে বল প্রিয়া, থামতে বল, এখানে দাঁড়াতে বল, একটু কথা বলবো আমি। প্রিয়ার রাগ হলো প্রচুর। ধমকে উঠল অন্তকে, এই দাঁড়াও। অন্ত থেমে যায়। মাত্রই পাশ কাটিয়ে যেতে নিয়েছিল সে। প্রিয়ার আচানক ধমকেই থেমে গেল পাজোড়া। প্রিয়ার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই সে বলল, ও তোমাকে কি জানি বলবে, শুনে যাও। বলে মুখটা ঘুরিয়ে নিল অন্যদিকে। এবার রাগের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সে কি জানে না এটা বিয়ে বাড়ি? অল্প বয়সী মেয়ে দিয়ে ভরা থাকবে বাড়ি। তাহলে এত সেজেগুজে আসতে বলেছে কে মহারাজাকে? হলুদ পাঞ্জাবিতে এত সুন্দর লাগতে বলেছে কে? এরকম গম্ভীর ব্যক্তিত্বের হতে বলেছে কে? কে বলেছে? কেউ না। তবে মেয়েদের ঘায়েল করার লুকে আসতে হবে কেন? এই না প্রিয়ার প্রতি তার কত ভালোবাসা, তাহলে অন্য মেয়েদের কেন আকৃষ্ট করতে হবে? এসব ভেবে ভেবে নাকের পাটা ফুলে ফেপে উঠেছে। জেদ হচ্ছে প্রচুর, তবুও চুপ রইল। একটা কথাও বলল না, এখান থেকে গেলও না। কি বলে দুজনে শুনতে হবে না? কুচি দু হাতে ধরে রেখে দাঁড়িয়ে রইল। এদিকে অন্ত জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল দুজনের দিকে। এই মেয়েটাকে তো অন্ত চিনিও না, এ কি বলবে? শিফা লজ্জায় কিছু বলতে পারছে না। এদিক ওদিক মুসরামুসরি করছে। অন্ত বিরক্ত হয়ে প্রশ্ন করলো প্রিয়াকে, কি হয়েছে প্রিয়া? মাঝপথে আটকে রেখেছিস কেন? যা বলার জলদি বল, উপরে যাব। এমনি মন মেজাজ চটে আছে, তার উপর অন্ত কি মেজাজ দেখাচ্ছে। চেতে উঠল মেয়েটা, তর্জনী তুলে শাসালো। আমার সাথে এইভাবে কথা বলবে না একদম। তোমাকে এত সুন্দর হয়ে আসতে বলেছে কি? মেয়েরা দেখলে তো পাগল হবেই। এখন যাও, 2 বছরের ভালোবাসা রেখে নতুন মেয়েদের সাথে পীড়িত করো গিয়ে। রাগের মাতালে তাল খুইয়ে কি থেকে কি বলল নিজেও বুঝলো না প্রথমে। যখন বুঝলো তখনই জিভ কামড়ে ধরল। পাশে তাকিয়ে দেখলো শিফা অবাক হয়ে প্রিয়ার দিকে তাকিয়ে। একটু অপমান বোধ করলো বোধহয় মেয়েটা। প্রিয়া আসলে ওভাবে বলতে যায়নি, কিন্তু রাগের বশে কি থেকে কি বলে ফেললো। অল্প কথা ছ্যাদ করা মেয়েদের এই এক জ্বালা। রাগের বশে তারা কোথায় কি বলে ফেলে নিজেও জানে না। সে ঘুরে অন্তর দিকে তাকালো। চশমার কাজ গলে একজোড়া মোহিত নজর তার দিকেই তাক করা। সে নজর গিয়ে বিদ্যুৎ সোজা তার হৃদয় বরাবর। বুকটা ধক করে উঠল তৎক্ষণাৎ। প্রিয়া কি বলল, অন্ত কি বুঝলো, কিছুই বুঝতে পারছে না সে। অন্ত 2 কদম এগিয়ে এলো প্রিয়ার দিকে। চোখে চোখ রেখে ঘায়েল করা কণ্ঠে বলল, আমার ভালোবাসা এতটাও ঠুনকো নয় যে সেটা ভুলে অন্য কাউকে ভালোবাসবো। অন্তর অন্তপটে যাকে বিশেষ মর্যাদা সম্পন্ন জায়গায় বসিয়েছি, সেখানে সেই অন্ত প্রিয়া ছাড়া আর কাউকে বসাতে পারবো না। তার জন্য অপেক্ষা করতে করতে যদি আমার 1 যুগও পেরিয়ে যায়, তবু আমি অপেক্ষায় করব। কিন্তু অন্তপ্রিয়া ছাড়া অন্য কাউকে অন্তর মনে জায়গা দেব না। এবং মনে রাখবি, আজ হোক বা কাল, 1 বছর হোক বা 1 যুগ, কোনো একদিন তুই অন্তর নামেই দাখিল হবি। আমার অন্তপ্রিয়া বলার অধিকার হবি। আমার থেকেও বেশি আমাকে ভালোবাসবি, এটা আমার চ্যালেঞ্জ। যতটা অবাক হয়েছে প্রিয়া, তার থেকেও দ্বিগুণ অবাক হয়েছে শিফা। অন্তর প্রতিটি কথায় প্রিয়ার জন্য গভীর প্রেম নিবেদন করছে যেন। এটা কি করে সম্ভব? সে একবার অন্তর দিকে তাকাচ্ছে তো একবার প্রিয়ার দিকে। প্রিয়াও অন্তর দিকে হাঁ করে তাকিয়ে আছে। সে বুঝতে পারল না অন্তর হঠাৎ হলোটা কি। এতদিন তো খুব লুকিয়ে চলছিল, আজ না থামালে তো আজও এড়িয়ে যেত। প্রিয়া তো ভেবেছিল অন্ত হার মেনে নিয়েছে, তাকে ভোলার চেষ্টা করছে, কিন্তু এ তো উল্টো হয়ে গেল। সে যে ভুলছে না, উল্টো আরও পাকাপোক্তভাবে তার মনে জায়গা তৈরি করছে প্রিয়াকে সেখানে বন্দি করার জন্য। প্রিয়া হা করে থেকে হাওড়ালো, তুমি ঠিক আছে তো? হঠাৎ করে কি হলো? হঠাৎ করে তো কিছু হয়নি, যা হওয়ার আগে হয়েছে। প্রেমের জলে অন্ত আগে থেকে হাবুডুবু খাচ্ছে, এখন সেখানে তোকে ডুবিয়ে মারার পালা। প্রিয়া বিস্ফোরিত চোখে চেয়ে বলল, তুমি কে? অন্ধভাই এখানে কথা বলে না। সে জোর করে কারো ভালোবাসা আদায় করার মতো মানুষ নয়। অন্ত আরেকটু এগিয়ে এসে তাদের মাঝে দূরত্ব ঘোচালো। হাঁটু মুড়ে বসে পড়ল প্রিয়ার সামনে। শাড়ির কুচি থেকে প্রিয়ার হাতটা সরিয়ে নিজে নিজ থেকে কুচিগুলো একত্র করতে লাগলো। সেথায় সমস্ত মনোযোগ রেখেই বলল, ভেবেছিলাম ভুলে যাব, মুক্ত হব এই প্রেম নামক বিষাক্ত যন্ত্রণা থেকে, কিন্তু পারলাম না। এখান থেকে মুক্ত হতে হলে যে মরতে হবে প্রিয়া,
নত মুখটা উপরে তুলল, চশমা ভেদ করে চোখ আটকালো প্রিয়ার চোখে। তারপর নরম কণ্ঠে বলল, আমি তো মরতে চাই না। আমার অন্তপ্রিয়াকে অন্য কারোর জন্য রেখে দিয়ে আমি মরতে চাই না। আমি বাঁচতে চাই, সারা জীবন তোর হাতে হাত রেখে বাঁচতে চাই। তোর পুষ্পরঞ্জিত মুখটার দিকে চেয়ে থেকে গোটা জীবন পাড়ি দিতে চাই। এই প্রিয়াকে আমার অন্তপ্রিয়া করে রাখতে চাই। শাড়ির কুচিগুলো একত্র করে প্রিয়ার হাতে দিল, বলল, ওয়াশরুমে গিয়ে ভালো করে গুজে নিস। ব্যাস, প্রিয়াকে কিংকর্তব্য বিমূঢ় করে রেখে হাঁটা ধরল সামনে। আর কোনো কথা বাড়ালো না। প্রিয়া জড়বুদ্ধির ন্যায় চেয়ে রইল সেখানে। এটা কি সত্যিই অন্ত ছিল? কিন্তু কি করে সম্ভব? একটা মানুষের এতটা পরিবর্তন কি করে সম্ভব? আগের অন্ত হলে তো এভাবে কথা বলার সাহস পেত না, আকুতি করতো, বারবার প্লিজ বলতো, কত কথাই না বলতো। কিন্তু এই অন্তের কণ্ঠে আকুতি কই? এই কণ্ঠে তো অধিকার, সাহস। প্রিয়াকে কেড়ে নেওয়ার হুমকি ছিল যেন এতে, যেন তার জিনিসে নিয়েই ছাড়বে যে কোনো মূল্যে। অন্তর প্রতিটি কথায় প্রিয়ার লোমকূপের সমস্ত লোম দাঁড়িয়ে গেছে, এখনও সেগুলো দাঁড়িয়েই আছে। কথাগুলো হজম করতে কষ্ট হচ্ছে, তবে মনের এক কোনো জায়গায় খুব সূক্ষ্ম সুখ অনুভূত হচ্ছে, বা একটু খুশি খুশি লাগছে বলা যায়। অন্তর মনে তবে প্রিয়া ছাড়া কেউ নেই, কেউ আসবেও না কখনো। ভাবা যায় গোটা একটা পুরুষের হৃদয় জুড়ে তার একার বসবাস। এমন সৌভাগ্যবতী কজন মেয়ে হয়? এবার বোকা প্রিয়াটা বুঝলেই হলো। ও কি তোকে পছন্দ করে প্রিয়া? শিফার প্রশ্নটা বোধ হয় প্রিয়ার কান অব্দি গেল না। সে যা হা করে তাকিয়ে আছে, এখনই সেভাবেই দাঁড়িয়ে। মনে মনে কোন আকাশ পাতাল ভাবছে কে জানে। শিফা ওর গায়ে হালকা ধাক্কা মেরে বলল, কী রে বল। অন্যমনস্ক প্রিয়ার এবার ধ্যানচ্যুত হলো। কথাগুলো না শুনে বলল, কি বলবো? অন্তু ভাই তোকে পছন্দ করে? প্রিয়া স্বাভাবিক গলায় বলল, না। তাহলে ওগুলো বলল কেন? আমাকে ভালোবাসে। শিফার মুখটা হা হয়ে যায়, মুখে হাত দিয়ে মার্বেল চোখে তাকিয়ে বলে, কি বলিস রে, সত্যি? তুই জানতি আগে থেকে? আচ্ছা, কিন্তু তুই শিওর ও তোকে পছন্দ করে না, ভালোবাসেও? শিওর হলে কি করে? যে ছেলে 2 বছর ধরে শুধু আমাকে নিয়েই ভাবে, সে অবশ্যই ভালোবাসে। তুই জানিস ওর সাথে আমি কত বাদরামি করেছি, মেরেছি পর্যন্ত, তবুও টু শব্দ করেনি। উল্টো সবার বকা খাওয়া থেকে সবসময় বাঁচিয়েছে। আমার কিছু হলে অস্থির হয়ে যায়, বলে, প্রিয়া তোর কি হয়েছে, কি লাগবে আমাকে বল, আমি করে দিব, আমি এনে দিব। আমার এত খারাপ ব্যবহারের পরেও আমাকে কখনো বিপদে ফেলেনি। যখন প্রয়োজন পড়েছে দৌড়ে এসেছি। ইভেন ও যখন বলে না ও আমাকে ভালোবাসে, তখন না ওর চোখে সত্যি ভালোবাসা দেখা যায়। মাঝে মাঝে চোখ দুটো ওর টলটল করে ওঠে। এত কিছু একটা ছেলে মানুষ কখন করে বল? প্রিয়ার কথা শিফা যেন কথা বলাই ভুলে গেল। গোল চোখে চেয়ে থেকে শুধু শুনে গেল সব। অবাকে সুর কাটিয়ে উঠতে না পেরে বিড়বিড় করে শুধু বলল, এত কিছু? আরও অনেক কিছু। শিফার অবাক ভাব ছুটল। রাগে প্রিয়ার বাহুতে থাপ্পড় মেরে বলল, তাহলে আমাকে আগে বলিসনি কেন, জোচ্চোর মেয়ে? প্রিয়া চোখ মুখ কুঁচকে বলল, আরে আমি জানি আমার রিজেকশনের জন্য বোধহয় আমাকে ভুলে যাচ্ছে, কিন্তু এখনও যে এগুলোই করবে কে জানে। শিফার মন খারাপ হলে ভীষণ, হতাশ শ্বাস ফেলে বলল, তাহলে তুই রিজেক্ট কেন করছিস? ছেলেটা তোকে এত ভালোবাসে, আমি হলে সে কবেই অ্যাকসেপ্ট করে নিতাম। ভালো লাগে না আমার ওকে। একজন ভালোবাসলেই তো হলো না, আমার মনেও তো কিছু ফিলিংস থাকা প্রয়োজন। ওর জন্য আমার তেমন কোনো ফিলিংস নেই, দেখলে শুধু মারামারি করতে ইচ্ছে করে। ওরকম ছেলের সাথে ঝগড়ার সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক করা যায় না। তার মানে তুই কি কখনো রাজি হবি না? প্রিয়া কনফিডেন্সের সাথে বলল, কখনোই না। শিফার চোখ মুখ চকচক করে ওঠে প্রিয়ার কথায়, গলায় উৎফুল্লতা এনে বলে, তাহলে আমার জন্য পটিয়ে দে না। তুই তো কখনো রাজি হবি না, বেচারা তো কষ্ট পাবে। আমার জন্য রাজি করিয়ে দে, দেখবি 2 দিনেই সব ভুলিয়ে দেব, তোর কথা আর মনেই জানবে না। প্রিয়ার বুকে আচানক মোচড় দিয়ে ওঠে। অন্তর্মনে প্রিয়ার নাম থাকবে না ভাবলে কেমন লাগছে। সেই ভাবনাকে এড়িয়ে সে এলো শিফার কথা। এ কেমন মেয়ে দেখছে, অন্তপ্রিয়াতে আসক্ত, তবুও কেন শাস্ত্রাদের মতো এগুলো বলছে। সে চোখে মুখে বিরক্ত প্রকাশ করে বলল, তুই পাগল? দেখলি না কি বলে গেল? তোর মনে হয় ও আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাববে এখন? শাস্ত্রামি ছাড়বে আদব, তোকে অন্য কাউকে ধরিয়ে দেব, ওকে ছাড়, ও পড়বে না। শিফা সরু চোখে তাকিয়ে বলল, কেন পড়বে না? তুই তো আর মানবি না ওকে, ও তোকে ছাড়া কাউকে ভাববে না। তাহলে সমীকরণটা কোথায় এসে দাঁড়ালো? এখন আমরা না হয় ছোট, কিন্তু বড় তো হব, বিয়ে তো হবে আমাদের। তুই কি ওকে বিয়ে করবি? করবি না। তুই অন্য কাউকে বিয়ে করে সুখে থাকবি। আর অন্ত ভাই কি করবে? তাকেও তো তখন তোকে ভুলে অন্য কাউকে বিয়ে করতে হবে। তখনও কি তুই তার মনে থাকবি? কথাগুলো সম্পূর্ণ যুক্তিযুক্ত মনে হলো প্রিয়ার কাছে। সত্যিই তো, এভাবে তো জীবন চলবে না। একদিন প্রিয়ার জীবনেও কেউ আসবে, অন্তর্জীবনেও কোনো নতুন অন্তপ্রিয়ার আগমন ঘটবে। তখন তার প্রিয়া থাকতে পারবে না অন্তর হৃদয় জুড়ে। তবে এখন সেথায় থেকে কী লাভ? উফ, এসব ভাবতেও তার এখন অস্থির লাগছে, গলা শুকিয়ে আসছে, অস্বস্তি বোধ হচ্ছে। সে প্রসঙ্গ বদলাতে শেফাকে বলল, ওগুলো নিয়ে পরে ভাবা যাবে, এখন চল ওয়াশরুমে, কুচিটা আগে ঠিক করি।
শিফা খাম্বার মতো দাঁড়িয়ে থেকে বলল, ওয়াশরুমে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার রোমিও হিরোর মতো এসে আপনার শাড়ির কুচি ঠিক করে দিয়ে গেছে, দেখুন ভালো করে। এবার এটাকে শুধু ভালো করে গুজলেই হয়ে যাবে। প্রিয়া কুচিটার দিকে তাকালো, দেখি অবাক হলো। সত্যই একেবারে সুন্দরভাবে সমান করে গুছিয়ে দিয়ে গেছে কুচিগুলো। সেটাকে আরেকটু ঠিকঠাক করে গুছিয়ে নিল ভেতরে। আবার ছাদে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো দুজন। প্রিয়া মনে মনে ভাবলো, বেটা এত সুন্দর করে কি করে ঠিক করলো? মেয়েরাই তো ঠিকঠাক ধরতে পারে না, সেখানে ও ছেলে হয়ে কি করে পারল? নিশ্চয়ই কোনো মেয়েকে আগে শাড়ি পরিয়ে দিয়েছে। শালা লুচ্চা, মেয়েদের দিকে ঠিকই নজর দেয়, মেয়েদের সাথে চলাফেরাও করে, শুধু মুখে মুখে প্রিয়ার কথা বলে। খচ্চর কোথাকার। বিয়ে বাড়ি কম করে হলেও গুণে দেখলে অনেক মানুষই হবে। গায়ে হলুদের সন্ধ্যায় ছাদে অনেক আত্মীয় স্বজনদের সমাগম। এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, নাচানাচি করছে সকলে। সন্ধ্যার মৃদুমন্দ বাতাসে হলুদের অনুষ্ঠান আরও জমে উঠেছে। অর্ণব স্নেহাকে বসানো হয়েছে স্টেজে, সকলে তাদের হলুদ ছোঁয়াচ্ছে। সেখানে বসেছে পুষ্প। কার্তিক, সুস্মিতা, স্নেহা অর্ণবকে হলুদ ছুঁয়ে যাওয়ার পর এবার পুষ্প এলো হলুদ দিতে। বাটি থেকে হলুদ হাতে নিতেই কেউ তার হাতের উপর হাত রাখল। মসৃণ পিঠ ঠেকে গেল কারো শক্তপোক্ত বুকের সাথে। চট করে পেছনে ঘুরতেই দেখল পার্থ দাঁড়িয়ে, একদম গা ঘেঁষে দাঁড়িয়েছে। পুষ্প শ্বেতবর্ণের হাতের উপর পার্থর তামাটে পেল হাতটা রাখা। পুষ্প তাকিয়ে আছে বলে পার্থ চোখ দিয়ে ইশারা করলো হলুদ ছোঁয়াতে। পুষ্প তুষ্ট হেসে হাত বাড়ালো, তার হাতের হলুদ বাটা লাগিয়ে দিল স্নেহার সুন্দর গাল দুটোয়। ততক্ষণ পার্থর হাত পুষ্পর হাতের পিঠে আলতো করে ছোঁয়া দিল। অর্ণব দেখলো তাদের সুখটুকু, ভালো লাগলো খুব, আলতো করে হাসলো। এবার অর্ণবের পালা। তবে পুষ্পর বাটিতে হাত দেওয়ার আগে তাতে হাত দিল পার্থ। নিজের হাতে হলুদ উঠিয়ে এবার পুষ্পর হাতটা তার তামাটে হাতের উপর রাখলো। কানের কাছে ফিসফিসিয়ে বলল, এবার আমি লাগাবো, তুই আমার উপর হাত রাখ। পুষ্প তাই রাখলো। পার্থ হাত বাড়িয়ে অর্ণবের গাল ছুঁতে যায়। অর্ণব পিছিয়ে যায়, দুষ্টুমি ভরা সুরে বলে, দুজন আলাদা দে। বন্ধুর হাত থেকে একবার মাখবো, বন্ধুর বউর থেকে একবার মাখবো। পার্থর ঠোঁট কোনাভাবে প্রসারিত হলো, বলল, যেটুকু দিচ্ছি সেইটুকুই নি, এর বেশি আশা করলে এটুকুও পাবি না শালা। অর্ণব হেসে বলল, শালা বলেছিস? এবার দুলাভাইয়ের দায়িত্ব পালন কর, তোর বোনকে দিয়ে দে আমাকে। পার্থ এগিয়ে গিয়ে মুখে হলুদ মাখিয়ে বলল, শালা তোর বউ বসা পাশে। অর্ণব চোখ টিপে বলল, হবু বউ ভালো হ, আমি আগে থেকেই ভালো। পুষ্প হাসছে দুই বন্ধুর খুনসুটি দেখে। পাশে বসা স্নেহাকে উদ্দেশ্য করে বলল, হবু বরকে দেখে রেখো, মতলব কিন্তু ভালো না। বউয়ের সামনে অন্য মেয়েকে চাইছে দেখলে তো বিয়ের পর একদম আঁচলে বেঁধে রাখবে। স্নেহা নতমুখী একটু মুচকি হাসলো, ঘুরে তাকালো অর্ণবের দিকে। অর্ণবও ঠিক তখনই তাকালো। দুজনের চোখাচোখিতে চোখ নামিয়ে ফেলল দুজনই। পার্থ তখন পুষ্পকে নিয়ে চলে গেল অন্যদিকে। আরও অনেকেই হলুদ ছোঁয়াবে এখন, তাই জায়গা ফাঁকা করে দেওয়াই ভালো। পার্থ পুষ্পের হাত ধরে নিয়ে ছাদের অন্য পাশে গিয়ে দুটো চেয়ারে বসলো। চিলেকোঠার পাশের জায়গা, একটু অন্ধকার ওইখানে। মানুষজন সব ছাদের মাঝে দিয়ে ঘোরাঘুরি করছে। আপাতত এখানে কারো ধ্যান নেই। পুষ্প সেখানে থাকা চেয়ারে বসে বলল, এখানে কেন এলাম? সবাই তো এদিকে। পার্থ স্বাভাবিক গলায় বলল, এখানেই বসে থাক আমার চোখের সামনে। ওখানে থাকলে কি চোখের সামনে থাকবো না? পার্থ শক্ত চোখে তাকালো, ভারী সুরে বলল, আমি এখানে থাকতে বলেছি। পুষ্প মুখে অসূচক শব্দ করে বলল, আপনাকে বুঝি না, কখন কি মুডে থাকেন কে জানে। ওখানে সবাই মজা করবে, আমরা এখানে বসে থাকবো? পার্থ পুষ্পের মতো বিরক্তসূচক শব্দ করে বলল, মজা আর রোমান্সের মধ্যে পার্থক্য বুঝিস না? এখানে বসে আমরা রোমান্স করব, ওদেরকে মজা করতে দে, আমরা আমাদের মতো থাকি। আমার ভালো লাগছে না। পার্থ মুখ শুকনো লাগছে, চিন্তিত ঠেকছে বড্ড। পুষ্প এবার সোজা হয়ে বসলো, পার্থর হাঁটুতে হাত রেখে বলল, কিছু হয়েছে? আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন? পার্থ প্রশ্নের জবাব দিল না, উল্টো পুষ্পের হাত ধরে টান দিয়ে উঠিয়ে তাকে কোলের উপর বসিয়ে দিল। দু হাতে কোমর জড়িয়ে ধরল। চুপচাপ মুখ গুজল পুষ্পর কাঁধে। পুষ্প বুঝলো পার্থর কিছু হয়েছে, কিন্তু কি হয়েছে বুঝতে পারছে না। একটু আগেও তো অর্ণব ভাইয়ের সাথে মজা করে এলো, এখন হলো ওটা কি? পুষ্প এক হাত বের করে পার্থর কাঁধ পেরিয়ে তার মাথায় হাত রাখলো। হাত বুলিয়ে বলল, কি হয়েছে আপনার? আমাকে বলুন, খারাপ লাগছে? পার্থ দুপাশে মাথা নাড়ে। পুষ্প আবার বলে, তাহলে কি হয়েছে? এমন লাগছে কেন আপনাকে? ভালো লাগছে না ফুল, কখনো ছেড়ে যাস না আমায়, বাঁচতে পারবো না তোকে ছাড়া। তুই আমার অভ্যেসে বদলে গেছিস। দুনিয়ার সব সইতে পারলেও তোর তৃষ্ণা কখনো সইবে না। পুষ্পর বক্ষপট কেঁপে ওঠে পার্থর মলিন কণ্ঠ শুনে। এ আবার কেমন কথা? পুষ্প কেন ছেড়ে যাবে তাকে? এত কষ্ট, এত ধৈর্যের ফল পার্থ, তাকে ছেড়ে যাওয়া কি মুখের কথা? পুষ্প দু হাতে পার্থর মুখটা ধরে তুলল, চোখে চোখ রেখে বলল, আপনার মনে হয় আমি আপনাকে ছেড়ে যাব কখনো? আপনি আমার আকাশ ভাঙা ধৈর্যের ফল, আপনি আমার হৃদয় জুড়ে বসন্তের কারণ। আমার ভালোবাসা, আপনাকে ছাড়ার কথা আমি ভাবতেও পারি না, সেখানে আপনি কি করে ভাবছেন এগুলো? পুষ্প দেখলো পার্থর চোখ কেমন লালচে রঙের দেখাচ্ছে, যেন কান্না আসতে চাচ্ছে। সে প্রাণপণে আটকাচ্ছে তা।
পার্থ কোনো মতে বলল, ভয় হচ্ছে ফুল। পুষ্প উদ্বিগ্ন হলো। দু হাতের বুড়ো আঙ্গুল দিয়ে পার্থর মুখে স্লাইড করে আশ্বাস দিয়ে বলল, কেন কেন ভয় হচ্ছে? আমি বললাম তো আমি কখনো ছাড়বো না আপনাকে। এসব অযাচিত ভাবনা মনে কেন আসছে? আমি তো আপনারই। আমি কেন আপনাকে ছেড়ে যাব? আমার হৃৎপিণ্ড এখানে রেখে আমি কোথাও যেতে পারি? পার্থ তার পুরো ঠোঁট জোড়া এগিয়ে নিয়ে পুষ্পের পাতলা অধরে ছোট্ট চুম্বন এঁকে দিল। এরপর আবার জড়িয়ে ধরল তাকে। পুষ্পর বুকে মাথা রাখল। দু হাতে শক্ত বাঁধনে নিজের সাথে একদম মিশিয়ে রাখল তাকে। অস্পষ্ট সুরে ছোট করে আওড়ালো, ভালোবাসি ফুল। পার্থর ছোট কথাটা পুষ্পের কানে গেল। পার্থর মাথায় আলতো করে ঠোঁট বসিয়ে বলল, আমিও। পার্থদের ঠিক অপোজিট পাশে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে প্রিয়া। দৃষ্টি সোজা নিচে রাস্তায়। ঝাড়বাতির আলোতে আবছা পরিষ্কার চারপাশ। হঠাৎ প্রিয়া টের পেল তার ঠিক পাশে এসে কেউ দাঁড়িয়েছে। চোখ তুলে পাশে তাকাতে দেখল অন্ত দাঁড়িয়ে। দৃষ্টি তার দূরে রাস্তায় আটকে আছে। প্রিয়া কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। পাশ থেকে হঠাৎ অন্ত বলে উঠল, ওই মেয়েটা কে ছিল? প্রিয়া ভ্রুকুচকে বলল, কোন মেয়ে? ওই যে তখন বললি আমার সাথে নাকি কথা বলতে চাইছে। প্রিয়া চোখাচোখে তাকালো অন্তর দিকে। মুখ বাঁকিয়ে বলল, ওকে দিয়ে কি করবে? অন্তর রাস্তায় তাকিয়ে বলল, পটাবো। প্রিয়া তরিত গতিতে ঘাড় ঘুরিয়ে অন্তর দিকে তাকালো। অন্তর কোনো হিলদোল নেই। প্রিয়া নাক শিকে তুলে বলল, লজ্জা করে না আমার সামনে এগুলো বলতে? কেন? তোর সামনে বলতে কিসের লজ্জা? তুই উল্টো আমাকে ওকে পটিয়ে দিতে সাহায্য করবি। প্রিয়ার রাগ হলো ভীষণ। একটু আগে যে এত প্রেমিক প্রেমিক ডায়লগ দিল সেগুলো কি ছিল তাহলে? আসলে ছেলেদের বিশ্বাসই করতে নেই। এদের মন কখনো এক নারীতে আসক্ত থাকে না। কি সহজে বলে দিল ওকে পটাবে। তাহলে প্রিয়াকে কেন এত এত ইমোশনাল কথা বলে আঘাত করে? সব নাটক। ছেলেদের দেহের প্রতিটা রগে রগে নাটকের প্রতিভা ছোটে। মনে মনে বকাঝকা দিতে দিতে রাগের পরিমাণ যেন বাড়ল। চলে যেতে পা বাড়াতে বাড়াতে বলল, ও তোমার জন্য এমনিতেও পাগল হয়ে আছে, যাও নিজে গিয়ে পটিয়ে নাও। তখনই অন্ত খপ করে প্রিয়ার কবজি ধরে ফেলে। একটানে নিজের কাছে নিয়ে আসে। প্রিয়া হাত ছাড়াবার চেষ্টা করলেও কাজ হয় না। অন্ত শক্ত করে ধরে আছে তার হাত। সে দুষ্টু সুরে বলল, কোথাও কিছু জ্বালার গন্ধ পাচ্ছিস? প্রিয়া সে প্রশ্নে গেল না। হাত ছাড়াতে চেয়ে বলল, সাহস বেড়ে গেছে? অন্ত সাবলীল গলায় বলল, অনেক বেড়েছে। ছাড়ো আমাকে। না ছাড়লে কি করবি? তুমি এমন কেন করছো? এত সাহস হলো কোথা থেকে তোমার? অন্তপ্রিয়ার হাত মুড়িয়ে পেছনে নিয়ে নিজের হাতের মুঠে বন্দি করে রাখলো। ঘুচিয়ে নিল নিজেদের মাঝে দূরত্বটুকু। হাতটা এমনভাবে ধরলো যাতে ব্যথা না পায়। অন্তর্তপ্ত শ্বাস তখন প্রিয়ার মুখে আশ্রে পড়ছে। এতক্ষণে শক্ত আবরণ থেকে আবার নিজের ক্যারেক্টারে ফিরে এলো অন্ত। বলল মলিন সুরে, তোর জন্য দিন দিন সাহস বেড়ে যাচ্ছে। কি থেকে কি করছি নিজেও জানি না। আমার ভেতরের অন্তটাকে মেরে ফেলছিস তুই। কেন স্বীকার করছিস না আমাকে? আমার ভালোবাসা কম হয়ে গেছে? হয়নি তো। আমি তো আমার সবটা দিয়ে ভালোবাসি তোকে। তাহলে কমতি কোথায়? তুই জানিস তুই নিজেও আমার প্রতি দুর্বল হচ্ছিস। অন্য মেয়ের কথা বললে তোর এত গায়ে লাগছে কেন? আমি তো তোর খুব অপছন্দ। তাহলে আমি কাকে পটাবো, কোন মেয়ের সাথে প্রেম করবো সেটা নিয়ে তোর জ্বলছে কেন বল? উত্তর নেই তো? উত্তর খুঁজতেও হবে না। যেদিন তোর চোখের সামনে দিয়ে অন্য কারো হয়ে যাব না, তখন বুঝবি কি হারিয়েছিস। একটা মানুষ তোকে ঠিক কতটা ভালোবেসেছিল সেটা সে মানুষটাকে হারানোর পর বুঝবি। প্রথমে অন্তকণ্ঠ মলিন শোনালেও পরে এসে তা কঠিন রূপ ধারণ করে। এতগুলো কথা শেষ করে সে প্রিয়াকে ছেড়ে চলে যায় সেখান থেকে। প্রিয়া চোখে তখন উপচে পড়া জল। অন্তর প্রতিটা কথা কেন যেন নিজের মাঝে বিচ্ছে খুব। অন্তঃপটের অজানা ব্যথার চোখ ভরে উঠেছে। আসলে কি সে ভালোবাসা পেয়েও পায়ে পিষে মারছে? এরকম করে কি কেউ কখনো তাকে ভালোবাসবে? মনে মনে তৈরি হচ্ছে হাজারটা প্রশ্নের। মস্তিষ্ক বলছে এক কথা, মন বলছে আরেক কথা। মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে একটাই কথা, অন্তর সাথে কখনো এমন সম্পর্ক হতে পারে না তোর। অথচ মন বলছে এই ছেলেটাকে হারালে ভালোবাসা নামক শব্দটাই হারিয়ে ফেলবি জীবন থেকে।